রোমাঞ্চময় রণক্ষেত্র। পরিযান ছদ্মনাম, তৃতীয় অংশ। বিকালের গোধূলি যখন সূর্য পশ্চিম আকাশে বিলীন হতে থাকে, তখন চারপাশে ছড়িয়ে পড়ে এক অপরূপ রঙের খেলা। এই মুহূর্তে প্রাকৃতিক সৌন্দর্য যেন সন্ধ্যার সুর গাইছে গোধূলির আকাশের রং, মনে করিয়ে দেয় অগণিত স্মৃতি। সারা দিন যত অস্থিরতা, সবই যেন এই মুহূর্তে হারিয়ে যায়। পাশে বসে থাকা সেই বিশেষ মানুষের সঙ্গে সময় থমকে যায়, আর অনুভব হয় প্রেমের আসল সৌন্দর্য এখানে। এই সময়টুকু যেন পৃথিবীর সব সুখের চেয়ে বেশি মূল্যবান। আয়েশা ঘুমিয়েছে অনেকক্ষণ হল, মাহিন টিভিতে কার্টুন দেখছে। মুগ্ধ ও সোফিয়া রান্নাঘরে কেক বানাতে ব্যস্ত। মুগ্ধ কাজে ব্যস্ত, গায়ে শুধু স্যান্ডো গেঞ্জি ও 3/4 প্যান্ট। ধবধবে সাদা দেহের, মসৃণ দাগহীন মুখখানা কি মায়াবী লাগছে। বিশেষ করে সোফিয়ার চোখে ভালো লাগে তার মাথার কোকড়া চুল। তার পিঠের উপরই ভাগে নিজের আঙুলের দাগগুলো দেখে মুচকি হাসল সে। সকাল সকাল যে এমন একটা সময় আসবে সোফিয়া হয়তো ভাবেইনি। ফের হাসল সোফিয়া, মুগ্ধের দিকে তাকিয়ে বলল, বাসায় বানানো কেক যদি না ফুলে তখন কি করবেন? তুই তো আছিস, ফু দিয়ে ফুলিয়ে দিবি। ঠোঁট বাঁকালো সোফিয়া, বলল, সোজা কথা কি বলতে পারেন না? না, পারি না। না সমস্যা? না সমস্যা হবে কেন? ফোন বাজছে আপনার। রিংটোনটা ভালো না? অফিস থেকে ফোন আসছে, আর আপনি রিংটোন নিয়ে পড়ে আছেন। সেই সকাল থেকে কল আসছে, ধরছেন না কেন? ধরলেই অফিসে ডাকবে। অফিস যাওয়ার মুড নাই আমার। তো কিসের মুড? তোকে দিনভর খাবো। সরি, খাওয়াবো। বলেই দুষ্ট হেসে উঠে মুগ্ধ। সোফিয়া কিঞ্চিত রেগে বলল, চাকরি গেলে বুঝবেন, খাওয়াবেন কি, তখন নিজে খাবেন কি সেটাই দেখব। মুগ্ধ ঠোঁট এলিয়ে হাসল, বলল, তুই থাকতে খাওয়ার চিন্তা করতে হবে নাকি? মানে মানে না করে ধর বোতলের ছিপটা খোল। তেলের বোতল হাতে নিল সোফিয়া, কথার মানে তখনও বুঝার চেষ্টা। কলিং বেল বাজল, তাদের কানে গেল না। মাহিন এক পলক দেখল তাদের দিকে। পরক্ষণে নিজেই টুল নিয়ে ছুটল দরজা খুলতে। বোতলের ছিপ হাত দিয়ে খুলতে না পেরে সোফিয়া বুকের কাছটা শাড়ির কিছু অংশ লাগিয়ে দাঁত দিয়ে খোলার চেষ্টা করছে। মুগ্ধ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ঝটকা দিয়ে বোতলটা নিতেই আঁচল সহ চলে যায় মুগ্ধের হাতে। বক্ষপট দৃশ্যমান, তাতে নিজেরই দাঁতের কয়েকটা লাভবাইট। লাল বর্ণে রাঙা হয়ে আছে বক্ষপটের উপরিস্থল। সোফিয়া লজ্জায় পড়ল কিছুটা। আঁচল নিয়ে ঠিক করে অস্বস্তির সাথে টক্কর নিল পরপর। মুগ্ধের কি জানি হল, বোতল রেখে এগিয়ে আসে সোফিয়ার দিকে। দেয়ালে ঠেকালো সোফিয়াকে, নিজে ঠ্যাস দিয়ে দাঁড়াল। বক্ষপটের একটু কাপড় সরিয়ে বলল, খুব ব্যথা পেয়েছিস তাই না? মুগ্ধের গলায় যেন মাদকতার আনন্দ, যদিও চোখে অনুশোচনা। সোফিয়া চিবুক নামিয়ে বলল, এখন ব্যথা নেই। মুগ্ধ ফিসফিস করে বলল, সরি সোফিয়া, একটু বেশি হয়ে গেছে। বলেই বক্ষপটে হাত ছুঁয়ে দিতে লাগল। সোফিয়া আড়ালে নিজের শাড়ি খামচে ধরল। নিজেকে ঠিক রাখার প্রচেষ্টায় বলল, হয়েছে, সরুন মুগ্ধ ভাই। মাদকতার ন্যায় ফের বলল, জাস্ট মুগ্ধ বলে ডাকবি। মুগ্ধ ভাই কি? মুসা এসব দেখে হতভম্ব। মাহিনের চোখ ঢেকে গলা খাকারি দিয়ে বলল, ডাক্তার চেম্বার খুলে বসেছেন, জানলে তো কয়েকটা রোগী নিয়ে আসতাম। তড়িৎ গতিতে মুগ্ধ সরে যায়, মন দেয় কাজে। সোফিয়া পিছন ফিরে চলে যাবে ভেবে ধাক্কা খায়। কপালে হাত বুলিয়ে দিতে দিতে দাঁত কেলিয়ে হাসল। মুসার দিকে তাকিয়ে বলল, কখন আসলি? মাত্রই। বলেই মাহিনকে নিয়ে আয়েশার রুমের দিকে যায়। সোফিয়া কটমট চোখে মুগ্ধের দিকে তাকাল। মুগ্ধ ভুবন ভুলানো হাসি দিয়ে বলল, নাইছো এন্ড অ্যাট্রাকটিভ। কি? তোর বক্ষপট, আর তুই রাবিশ। মুগ্ধ হাসল, মিশ্রিত সব ঠিক ঠাকমতো ঢেলে নিল, পরক্ষণে বসিয়ে দিল চুলোয়। সোফিয়া চশমা ঠিক করে নাক কুচকে বলল, কতক্ষণ লাগবে?
যতক্ষণে তুই আর আমি টি-20 খেলে আসতে পারব, ঠিক ততক্ষণ। অসভ্য পুরুষ। মাত্র তো শুরু, বাকি জীবন তো পরেই আছে। আমরা একটু বাইরে থেকে আসছি। মুসার কথায় দুজনে পিছন ফিরে তাকায়। মুসার কোলে আয়েশা, এক হাতে মাহিনকে ধরে আছে। মুসা হাসল, বলল, নিয়ে যেতে পারব তো? মুগ্ধ বলে উঠল, কেন নয়? অবশ্যই। তবে বেশি দেরি করবেন না। ওকে। টি-20 চালিয়ে যা সোফিয়া। সোফিয়া একবার মুগ্ধের দিকে, আরেকবার মুসার দিকে তাকালো, কিছু বলতে গিয়েও বলতে পারল না। মুসা দুষ্ট হেসে চলে যায়। মুগ্ধ ভ্রু উঁচিয়ে বলল, খেলবি? না। ভয় পাচ্ছিস? ভয় পাবো কেন? তাহলে চল। বাজে না বকে কাজে মন দিন। বাজে বকছি কই, এর জন্যই তো রাতে আমার সাথে তর্ক করলি। এখব আবার বাজে হবে কেন? তাই বলে যখন তখন মুগ্ধ ভাই। মুগ্ধ ভ্রু নাচিয়ে বলল, তার মানে তুই এসবের জন্যই কাল অনশনে নেমেছিলি? সোফিয়া ভরকে যায়। চশমা ঠেলে নাক কুচকে বলল, না মানে, না আমি কেন? মুগ্ধ চুলার আঁচ কমিয়ে তড়িৎ গতিতে এগিয়ে আসে। সোফিয়া পালাতে চেয়েও পারল না। মুগ্ধ হাত ধরে হ্যাচকা টানে কাছে আনল। ফিসফিস করে বলল, প্লিজ সোফিয়া, কথা দিচ্ছি, এবারেই শেষ। তারপর আর এক সপ্তাহ জ্বালাব না। সোফিয়া ঢোক গিলল। ভয়ের আস্তরণে হাহুতাশ করতে লাগল বন্দীদের মতো। বলল, আপনি কি সত্যি দু বাচ্চার বাপ? রাবিশ কথা বলে উত্তেজনা কমিয়ে দিস না। বলেই কোলে তুলে নিল, বলল, কিরে সকালে না হালকা ছিলি? বিকাল হতে না হতেই মোটা হয়ে গেলি। অসহায়ের মতো করে সোফিয়া বলল। খুব ব্যথা মুগ্ধ ভাই। প্লিজ আজ আর না। পা বাড়িয়ে দিয়ে মুগ্ধ বলল, আই এম সিউর, এবারে শরীরের সব ব্যথা সেরে যাবে। সোফিয়ার বেকায়দায় পিছলে পড়ার মতো অবস্থা। কোন কুল কিনারা খুঁজে পাচ্ছে না। মুগ্ধ রুমে ঢুকতেই সোফিয়া বলল, মুগ্ধ ভাই কেকের কি হবে? দরজা পা দিয়ে ভিড়িয়ে দিয়ে বলল, তোর মতো আস্ত একটা মাখনময় কেক থাকতে আর কিসের কেক লাগে? সেই গোল্লায় যাক। সোফিয়া হার মানল, সামান্য একটা রাতের কথায় যে তাকে এত কিছু সহ্য করতে হবে, জানলে সে চুপচাপ নীরবে সব সয় নিত, আর মুগ্ধকে বছরের পর বছর দিত সময়। ড্যাশ। মুসা একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল। আয়েশাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, কি খাবে মামুনি? মজা খাব। মুসা মাহিনের দিকে তাকাতেই চমকে উঠে, সে অলরেডি স্পিরিটের ক্যান হাতে নিয়েছে, সাথে চানাচুর ও চিপসের প্যাকেট। মিছে হাসল মুসা। মাহিন ঠোঁট এলিয়ে হেসে বলল, মামা জিরোস ছিঁড়ে দিবে একটা, নাগালে পাচ্ছি না। জি মামা অবশ্যই। পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কি সুন্দর ছেলে, আবার দু বাচ্চার বাপ। মুসা তাকালো, ছায়া দেখে বুঝতে পারল ৩-৪টে মেয়ে দেয়ালের ওপাশে। মুসা গলা খাকারি দিয়ে বলল, সুন্দর বলে কি আমার নাই নাকি, যে বাচ্চার বাপ হতে পারব না? কিছুক্ষণ আগে কথাটি বলা মেয়েটি চমকে উঠে পাশ ফিরে তাকায়, বলল, মানে? যেটা ভাবছেন ওইটায়। ফালতু লোক। রাগলে আপনাকে ঐশ্বরিক লাগে। মেয়েটি তাকালো রাগের চোখে। মুসা আয়েশাকে আইসক্রিম দিয়ে ফের বলল, ঘরে বউ বাচ্চা না থাকলে আপনার বাসায় বিয়ের প্রস্তাব দিতাম। বলা শেষ হতে না হতেই রাফিয়া মাথা কিঞ্চিত বের করে তাকালো। সহসাই মুসার হাসি বিলীন হয়ে যায়। কাশ উঠে যায় অনবরত। রাফিয়া মাহিন ও আয়েশার দিকে তাকাতেই স্বস্তি পেল। মুসার ও মনে পড়ল ও তো এদের চিনে, তবুও চিন্তায় পড়ল মেয়েদের সাথে কথা বলা নিয়ে। আয়েশা ও মাহিন রাফিয়াকে দেখেই খালামনি বলে চিল্লিয়ে উঠল। পাশের মেয়েটি নাক মুখ কুচকে বলল, তোর দুলাভাই হয়? কোন জন্মের? মুসা দুষ্ট হেসে আয়েশাকে কোলে তুলে নিল। রাফিয়া বলে উঠল, আমার না, তোদেরই এই জন্মের দুলাভাই। আর বাচ্চা দুটো আমার কাজিনের। বলেই রাগ করে চলে যেতে লাগল। মুসা আয়েশা কোলে নিয়েই দৌড়ে যেতে লাগল। মাহিন খিলখিল করে হাসছে।
মুসা চিল্লিয়ে উঠল, বলল, দাঁড়াও বউ, দাঁড়াও। বাচ্চার জন্য হলেও দাঁড়াও। বাপ মেয়েকে এভাবে ফেলে যেও না সোনা বউ। পাপ লাগবে পাপ। রাফিয়া দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে বলল, আর এক পা আসছ তো, আমার হাতে মরেছ। মুসা দাঁতে জিভ কেটে বলল, ছে, এসব বলতে হয় না। আই এম সরি রাফিয়া। আর হবে এই যে কান। এক হাতে কান ধরে আয়েশাকে বলল, মা আমার এই কানটা তুমি ধরো তো। আয়েশা হাসল, কান ধরে বলল, হয়েছে গো খালামনি, মাপ করে দাও। রাফিয়া ঠোঁট টিপে হেসে বলল, আপনি এদিকে কেন? এই পিচ্ছিদের জন্য এসেছিলাম। তুমি এদিকে? বান্ধবীর বাসায় এসেছিলাম দাওয়াতে। রাফিয়া এগিয়ে আসল। মুসার সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে দোকানটার সামনে আসে। মাহিন বলে উঠল, দেরি হলে বাবা বকবে। চলুন বাসায় ফেরা যাক। রাফিয়া না যেতে চাইলে মুসা ও মাহিন এক প্রকার জোর করে নিয়ে গেল। সোফিয়া তার মামার সাথে কথা বলে রাফিয়াকে থাকার জন্য রাজি করিয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষে মুসা ফিরতে চাইলে মুগ্ধ ও সোফিয়ার জোড়াজুড়িতে সেও থেকে যায়। মাহিন আয়েশাকে ঘুম দিয়েছে সোফিয়া, তারা এখন আড্ডায় মেতে আছে। কথার এক পর্যায়ে সোফিয়া বলে উঠল, রাফিয়া জানিস মুসাকে? রাফিয়া খানিক সময় নিয়ে বলল, কে? মাহিন আয়েশার আপন মামা, মানে মৃধার ভাই। চমকি উঠে তাকায় রাফিয়া। মুসা এক চিলতে হাসল। ভিতরে ভিতরে হাহাকার ঠেলে মনে মনে বলল, আজ যদি বোনটা থাকত। কি নির্মম পরিহাস, আমি বোনের সাজানো সংসারে, কিন্তু নেই বোন। দেখতে হচ্ছে বান্ধবীকে। তা আন্টি আঙ্কেল কেমন আছেন মুসা ভাই? ফিচলে হাসল মুসা। ফ্লোরে তাকিয়ে বলল, কেউ বেঁচে নেই আমি হতভাগা ছাড়া। আনন্দে বিমোহিত পরিবেশটা মুহূর্তে চুপচাপ হয়ে যায়। সোফিয়া বলল, হ্যাঁ ওর তো কেউ নেই বলেছিল। তারিফের বাসায় থাকে। তারিফের মাই তো ওকে সন্তানের মতো আগলে রাখছে। কি বলছেন এসব? জি মুগ্ধ ভাইয়া। মৃধা চলে আসার পর যখন বাবা জানল মৃধা পালিয়েছে আপনার সাথে, বাবা হার্ট অ্যাটাক করলেন। ক্লিনিকে দুদিন থাকার পর পরলোকগমন করলেন। মা শোক সামলাতে পারল না, জ্ঞান হারালেন। জ্ঞান ফিরল তবে কোমরের নিচ থেকে প্যারালাইসিস নিয়ে। অনেক চেষ্টা করেছি মৃধার সন্ধান পেতে, কিছুতেই কিছু মেলেনি। তারপর হঠাৎ 2 মাস পর মাও মারা গেলেন। গলার স্বর আটকে আসছে মুসার, চোখ ভিজে উঠেছে। নিজেকে অপরাধী ভাবল মুগ্ধ। তার খুব অস্বস্তি হতে লাগল মুসার সামনে। নিজেকে আর রাখতে পারল না, উঠে দাঁড়াল, বলল, আমি একটু আসছি। মুগ্ধ ছাদের দিকে পা বাড়িয়ে চলে যেতেই ভেঙে আসা কান্না ছেড়ে দিল মুসা। সহসা সোফিয়া এসে পাশে বসল। রাফিয়া অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবল, ছেলেরাও এভাবে কাঁদে। আর যাই হোক আমি কখনো তোমাকে কষ্ট দিব না মুসা, আর না পেতে দিব। কাঁদিস না মুসা প্লিজ। মুসা চোখের পানি মুছে নিয়ে বলল, তুই উনার কাজিন ছিলি, আমরা এত ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। কই তোর মুখে তো মুগ্ধ না মৃধার কথা কখনো শুনলাম না। অপরাধের ন্যায় চিবুক নামালো সোফিয়া। শাড়ির আঁচলে আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে বলল, আসলে আমি মৃধাকে সহ্য করতে পারতাম না। হিংসা হতো। কেননা মুগ্ধ ভাইকে ভালোবাসতাম আমি। তারপর তো মুগ্ধ ভাই হঠাৎ আমাদের বাসা ছেড়ে চলে মৃধাকে নিয়ে। আমিও আর কখনো ইচ্ছে করে খোঁজ নেয়নি। মুসা তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে বলল, শেষমেশ আমার বোনটা চলে গিয়ে ভালোই করেছে। মুসা, কোথায় শুভ বল? বারান্দায় শুইতে আবার বলিস না। মাহিনের পাশের রুমে যা। আমি মাহিনকে ওই রুমে রেখে এসেছি। আর রাফিয়া তুই আয়েশার সাথে গিয়ে ঘুমা। ঠিক আছে আপু। মুসা বালিশ ঠিক করছে, তখন রাফিয়া ঘরে ঢুকল। মুসা কাঁধ বাঁকিয়ে দেখল, বলল, কি ব্যাপার তুমি? এমনি আসলাম আর কি। জানোই তো এত তাড়াতাড়ি ঘুমাই না। ঠিক আছে বেকনিতে আসো।
মুসার পিছন পিছন পা বাড়িয়ে দেয় রাফিয়া। মুসা বেকনিতে দাঁড়িয়ে পড়তেই রাফিয়া এসে জড়িয়ে ধরল। মুসা হতবাক, বলল, কি হচ্ছে এসব? সরো বলছি। রাফিয়া মাথা তুলে বলল, নো প্লিজ, ওয়ান্স লিপস অন লিপস ওয়ান্স। মুসা, জাস্ট ওয়ান্স। মুসা হাসল, বলল, এসব ইংরেজি কে শেখায় তোমাকে? জান প্লিজ। মুসা ভাবল, কি মেয়ে, আমি কত কষ্টে নিজেকে দমিয়ে রাখি, আর ও আমাকে উস্কে দিচ্ছে। এই বয়সে ওর যে এসব আবেগ বুঝাতে গেলে ঝগড়া লেগে যাবে। নিশ্চয়ই রিলস ভিডিও দেখে এসব মাথায় চেপেছে। যত নষ্টের গোড়ায় শালা বজ্জাত ফোন। কি হলো, কি ভাবছ? মুসা সময় নিল না, তড়িৎ গতিতে শুধু দুবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে সরে এসে বলল, কেমন ফিলিংস? রাফিয়া জোরে নিঃশ্বাস নিচ্ছে, হাতে হাত কচলিয়ে বলল, অনুভূতি প্রকাশ করতে পারব না। আর তোমার? মুসা দুহাতে রেলিং ধরে বলল, তুমি দাঁত ব্রাশ করনি? নাকে গন্ধ ঠেকল। বলেই খিলখিল করে হাসল সে। রাফিয়া রেগে গিয়ে মারতে লাগল মুসাকে। মুসা মিছে বাঁচার তাগিদে হাত সামনে দিচ্ছে। পরপরই রাফিয়াকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, যাও ঘুমাও গিয়ে। রাফিয়ার মন মানল না। কোন কথা ছাড়াই এগিয়ে গিয়ে মুসার ঠোঁটে ঠোঁট মিশাল। মুসা ছাড়তে চাইলে রাফিয়া নাছোড়বান্দা খামচে ধরল মুসার শার্টের কলার। মুগ্ধ ছাদ থেকে নেমে আসতেই চোখে কিছু আবছা দেখল। দু পা পিছিয়ে এসে মুসার দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। বেকনিতে চোখ রাখতেই থমকে যায়। রাগ হয়, পা বাড়িয়ে দিতেই কোথা থেকে এসে সোফিয়া কলার ধরে টেনে আনল সাইডে, ফিসফিস করে বলল, কি করছেন? ওসব কি করছে ওরা? ওরে আমার ঢ্যামনা মুর্গ, ওরা দুজন দুজনকে ভালোবাসে, সেটাই বিনিময় করছে। মুগ্ধ ভ্রু কুঁচকে থাকল। সোফিয়া হাত নাড়িয়ে বলল, কি, ওমন ঢ্যামনার মতো তাকিয়ে আছেন কেন? মুগ্ধ হাসল, বলল, আমিও তোকে ভালোবাসি। সোফিয়া ভিতরে ভিতরে খুশি হলেও চাপা রেখে বলল, তো কি হয়েছে? বিনিময় করব। সোফিয়ার ব্রেন চট করে বুঝে ফেলল মুগ্ধের কথার মানে। রাগে রাগান্বিত হয়ে বলল, একদম না। বিকালে বলেছন, এক সপ্তাহ জ্বালাবেন না। বিশ্বাস কর, শুধু চুমু খাব। বিশ্বাসের মায়েরে গুল্লি মারি। বলেই হাঁটা ধরল সোফিয়া। মুগ্ধ দুষ্ট হাসল, বিড়বিড় করে বলল, এত সহজে ছাড়ছি না তোকে। আমাকে চেতানোর মজা হারে হারে বুঝাবো, তারপর থামব। বলেই পিছন পিছন ছুটল আর বলল, এই ধলা মুরগি, সত্যি বলছি শুধু একটা চুমুই খাব। এই ধলা মুরগি, আরে চার চোখকা শোন। মুগ্ধের ঘুম ভাঙল ভোরের নিস্তব্ধতায়। সেই উঠল, সোফিয়ার দিকে তাকাতেই ঠোঁট এলিয়ে হাসল। আলতো করে সোফিয়ার কপালে চুমু দিয়ে উঠে বসে। সোফিয়ার ঘুম হালকা হয়। মুগ্ধ আড়মোড়া ভেঙে নেমে এসে দাঁড়াল আলমারির সামনে। ডয়ার খুলে ভাঙা ফ্রেমে আবদ্ধ মৃধার হাসিমাখা ছবি খানা দেখল। পরম যত্নে হাত বুলিয়ে রেখে দিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। সোফিয়া মুচকি হাসল, ভাবল, কত রকমের পুরুষ দেখেছি, আপনার মতো দেখিনি মুগ্ধ ভাই। উঠতেই যাবে, কি যেন মনে করে শুয়ে পড়ল ফের। রাগ হল সোফিয়ার, বিড়বিড় করে বলল, খাচ্চর বেডা। চুমু খাওয়ার কথা বলে যা নয় তাই করল। কিছু বললে আবার ধমক দিয়ে রাখে। গালে আবার থাপ্পড়ও মেরেছে। গালে হাত রাখল সোফিয়া, রাগের অনুভবে বলল, কথায় বলবো না। মুগ্ধ তাড়াহুড়ো করে কাজ করছে, সকালের নাস্তা হিসেবে ডিম মামলেট ও পাউরুটি রেখেছে। নিজে খেয়ে নিল ব্যস্ত হাতে। গলার টাই ঠিক করে তরকারি হচ্ছে কিনা দেখল একবার। সোফিয়া মাথার চুলগুলো সামনে নিয়ে নিঃশব্দে রান্নাঘরে আসল। উকি দিয়ে দেখতেই মুগ্ধ পাশ ফিরতেই ধাক্কা লাগে দুজনের। কপালে কপাল ছুল। সহসা সোফিয়া ঠোঁট বাঁকাল। মুগ্ধ উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, অফিস কি যেতে দিবি না নাকি? সোফিয়া কি বুঝল না বুঝল অমনি পথ ছেড়ে দাঁড়াল। হাত দিয়ে বুঝল, যেতে। মুগ্ধ ভ্রু কুঁচকে বলল, গাধি।
সকাল সকাল এমন অপরূপ মহিমান্বিত লাগছে না তোকে, আমার অফিস যেতেই ইচ্ছে করছে না। এবার বুঝল সোফিয়া, বলল, যাবেন নাকি গরম পানি ঢালব গায়ে? মুগ্ধ হাসল, বের হয়ে আসতে আসতে বলল, তরকারি হলে নামিয়ে রাখিস। ভাত হয়েছে। আর কিছু খেতে মন চাইলে কষ্ট করে একটু বানিয়ে খেয়ে নিস। ঠিক আছে। অফিস ব্যাগ কাঁধে ঝুলিয়ে ফের বলল, আর কিছু খেতে মন চাইলে আমাকে কল করিস। আসার পথে নিয়ে আসব। বেশি কিছু না, আইসক্রিম নিয়ে আসিয়েন। বলেই মুচকি হেসে সামন ফিরল সোফিয়া। মুগ্ধ পা টিপে টিপে এসে পিছন থেকে জড়িয়ে ধরল। সোফিয়া চশমা ঠিক করে বলল, কি করছেন? বাসায় মেহমান আছে। তো বিয়ে করা বৈধ বউ তুই আমার, বাড়িও আমার, যা মন চায় তাই করব। বলেই গলায় মুখ চেপে ধরে পরপরই বলল, কি সুগন্ধি রে। ফের গলায় চুমু দিয়ে বলল, আসি। সাবধানে থাকবি। সোফিয়ার ইচ্ছে করল মুগ্ধের কপালে চুমু দিতে। কেন জানি পারল না, বলল, আপনিও সাবধানে যাবেন, পৌঁছে জানাবেন। দরজা খুলে চলে যেতে যেতে মুগ্ধ ঠিক আছে জানিয়ে চলে যায়। তখনই রাফিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে আসছে মুসার পিছন পিছন। মুসা সমানে হাত ঝটকিয়ে সরিয়ে নেয়। মুসা দরজা খুলে বের হবেই তখনই সোফিয়া এসে মুসার হাত ধরে বলল, আমার বোন কাঁদছে, আর তুই চলে যাচ্ছিস? মানে কি? মুসা রাগান্বিত হয়ে বলল, সেটা তোর বোনকে জিজ্ঞেস করো না। কি হয়েছে রাফিয়া? রাফিয়া অপরাধের ন্যায় চিবুক নামিয়ে নেয়। সোফিয়া মুসার দিকে তাকিয়ে বলল, তুই বল, কি এমন হলো তোদের, সকাল সকাল এসব দেখতে হচ্ছে? সকাল সকাল না সোফিয়া, রাত গভীর না হলে আমি রাতেই চলে যেতাম। বেয়াদব একটা মেয়ে রাতে থাকার জন্য নিজেই আমার কাছে অফার করে। বুঝো একবার তোর বোন কতটা নিচে নেমে গেছে। সহসাই রাফিয়ার গালে চড় বসিয়ে দেয় সোফিয়া। গালে হাত রেখে কান্নার বেগ বাড়িয়ে দেয় রাফিয়া। মুসা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আমার বান্ধবীরা তো ওদের বয়ফ্রেন্ডের সাথে কতবার রাত কাটিয়েছে। মুসা বিরক্তিকর চাহনিতে হায় হুতাশ করছে, কখন না জানি রাফিয়াকে আবার রাতের মতো মেরে বসে। সোফিয়া বাক্রুদ্ধ হলেও বলল, কি বলছিস এসব তুই? মাথা ঠিক আছে তোর? কি সব মেয়েদের সাথে ঘুরিস তুই? ওকে বলে দে সোফিয়া, হয় আমি নয়র বান্ধবী। মুসার কথায় রাফিয়া এগিয়ে আসতেই মুসা দুপা পিছিয়ে যায়। রাফিয়া কাঁদো গলায় বলল, আমি ওদের সাথে আর মিশব না। প্রমিস। প্লিজ এভাবে ছেড়ে চলে যেও না। ও বলছে যখন, ওকে মাফ করে দে মুসা। আমি এসবে নজর রাখব। কথা দিচ্ছি তোকে। মুসার মন না চাইলেও রাফিয়ার দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না। শুধু নীরস গলায় বলল, ঠিক আছে। বলে চলে যেতেই রাফিয়া বলে উঠল, আই লাভ ইউ। মুসা বরাবরই ওকে বলতেই রাফিয়া কেঁদে উঠে। বলে, সোফিয়া আপু। সোফিয়া মুসার দিকে তাকিয়ে বলল, মুসা। মুসা রাফিয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, লাভ ইউ টু। কান্না ফেসে হাসল রাফিয়া, ফের বলল, আমি তোমার সাথে যাব। রাগান্বিত হয়ে মুসা ফের বলল, একা যাও। সোফিয়া আপু। কিঞ্চিত রেগে সোফিয়া ফের বলল, এই মুসা। মুসা বলল, ওকে এসো। রাফিয়া দৌড়ে গিয়ে ব্যাগ নিয়ে আসে। সোফিয়াকে বিদায় দিয়ে তারা বের হয় সোফিয়াও। রাফিয়া মুসার বাহু ধরে হাঁটতে চাইলে মুসা খেক করে উঠে বলল, একদম আমার থেকে দূরে দূরে থাকবে। রাফিয়া ঠোঁট উল্টে পা মিলিয়ে হাঁটতে লাগল। মুসা রাস্তায় এসে দাঁড়াতেই রাফিয়া বলল, এক রিকশায় বসে যাব আমরা। অন্যরকম এক ফিলিংস হবে। বেশি পকপক না করে চুপ থাকো, না হলে কিন্তু নর্দমায় চুবাবো। এই মুসা কি হচ্ছে এসব? বারান্দা থেকে চিল্লিয়ে উঠল সোফিয়া। তার থেকে দ্বিগুণ চেঁচিয়ে উঠে মুসা, বলল, কি হচ্ছে, কি মানে কি? তোকে কি আমি গোয়েন্দা রেখেছে আমার পিছনে লাগার জন্য? সোফিয়ার রাগ হল, পরে মজা বুঝাবে ভেবে চেপে গেল।
একটা রিকশা ভাড়া করে রাফিয়াকে পাঠিয়ে দেয়। পরপরই মুসা পিছন ফিরে সোফিয়ার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসল। কান ধরতেই সোফিয়া ঠোঁট বাঁকিয়ে চলে যায়। মাঝপথে আসতেই সোফিয়ার সাথে মাধবীর দেখা হয়। সোফিয়া মাধবীর হাতে তাকিয়ে বলল, গাজরাটা তো সুন্দর। কত নিল? মাধবী প্রাণবন্ত হাসল, বলল, তোমার ভাই সাহেব এনেছে। 300 টাকা। ওহো, আগে দাম বেশি ছিল। হ্যাঁ। বাচ্চারা কোথায়? মাহিন স্কুলে। আয়েশা বোধহয় উঠল বলে। আসি। ব্যস্ত হয়ে ছুটতেই মাধবী বলল, মুগ্ধকে বলিও এনে দিবে। মৃধার জন্য প্রায় নিয়ে আসত। সোফিয়া পিছন ফিরে এক পলক দেখে হাসল। মাথা কাত করে সায় জানালো যে বলবে। ফুরফুরে মেজাজে দরজা লাগিয়ে ছুটে আসে সোফিয়া। না, এখনো আয়েশা ঘুমিয়ে। পায়ের গতি বাড়িয়ে দেয় সোফিয়া। রুমে এসে ফোন হাতে নিয়ে নক করল মুগ্ধকে। ফ্রি থাকায় মুগ্ধ সাথে সাথে রিপ্লাই দিল। সোফিয়া ফের লিখল, গাজরার দাম নাকি 300। মুগ্ধ লিখল, তো আসার সময় কিনে নিয়ে আসবেন। না। এমা কেন? পাপ হবে। সোফিয়া ভ্রু কুঁচকে তাকাল, ভাবল, এই ব্যাডা বলে কি? গাজরা কিনলে পাপ হবে কেন? পরপরই ভুরু টানটান হয়ে যায় সোফিয়ার। ফিক করে হেসে উঠে কল দিতে লাগল মুগ্ধকে। কয়েক মিনিট পর মুগ্ধ কল ধরে বলল, কল দিলি যে, অফিসে তো। আমি না হয় রাতকানা, আপনি দিনকানা হলেন কবে? কি বলছি সেসব? গাজা না নিয়ে যেতেই মাথা কাজ করা বন্ধ করে দিল। ঢ্যামনা মুর্গ। আমি গাজা লিখিনি, গাজরা লিখিছি। নিজের ভুলে আনমনে হাসল মুগ্ধ। মাথা চুলকে বলল, ওহহ, মিস্টেক করে হালকা ভুল হয়ে গেছে। ঠিক আছে, নিয়ে যাব। আর কিছু? মুগ্ধের এমন ভুলভাল কথায় হেসে উঠে সোফিয়া। মুগ্ধতার মোহজাল ভেঙে তা চুপচাপ উপভোগ করল। সোফিয়া হাসি থামিয়ে দিয়ে বলল, না মিস্টার, আপনি সহি ছালামত ফিরে আসুন, আপনাকে লাগবে। মুগ্ধ স্বস্তিতে হাসল, বলল, অবশ্যই বেগম যান। রাখছি। আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। ড্যাশ। মুসা সোজা হোস্টেলে ফিরে আসে। এসেই দেখতে পায় তারিফ মনমরা হয়ে বসে আছে। তারিফ এক পলক দেখল, ফের মন দিল ফোন টেপায়। মুসা ভুরু কুচকে জিজ্ঞেস করল, মন খারাপ? না। থমথমে গলায় কথাটি বলল তারিফ। মুসা শার্ট খুলে ভাঁজ করতে লাগল। তারিফ অবাক হয়ে বলল, ভাঁজ করছিস কেন? শপিং ব্যাগে ঢুকাতে মুসা বলল, লাভ ইফেক্ট আছে। ধুতে গেলে হাতে ঘা হবে। তার চেয়ে বরং তোলায় থাক। তারিফ আগামাথা কিছুই বুঝল বা, তবুও আর ঘাটল না। ঘাটতে গেল নিজে পচে যাবে সে জানে। মুসা শুয়ে পড়ল, তারপর বলল, শেয়ার কর কেন মন খারাপ? ভালো করার দায়িত্ব আমার। তারিফ ফোন রেখে বলল, প্রেম সুর হতে না হতেই বিয়ের চাপ শুরু। কি বলিস মামা? তুই চাইলে আন্টিকে ম্যানেজ করার দায়িত্ব নিতে পারি। আমি খেয়াকে এখনো মন থেকে ভালোবাসতে পারিনি, তাই এগোতে চাচ্ছি না। মুসা উঠে বসল, কথা ঘুরাতে বলল, মামা চল কাশবন যাই। তারিফ মুসার দিকে তাকালো, পরক্ষণে চোখ বন্ধ করে বলল, বাসময় জীবন নিয়ে কাশবনে যাওয়া বিলাসিতা। যাই বল, বিয়ে নিয়ে আমি খুবই এক্সাইটেড। তারিফ চোখ মেলে বলল, তুই কি রাফিয়াকে বিয়ে করবি? অবশ্যই। ফার্স্ট লাভ, ফার্স্ট বিয়ে, ফার্স্ট বাসর, ফার্স্ট হানি। থামো। তোর থেকে অত কিছু শুনতে চাইনি। মুসা দুষ্ট হেসে বলল, মামা একটা কথা কি জানিস? নিশ্চিত ফালতু কথা? আরে না মামা, জাস্ট ইমাজিন কর বিয়ের পর আমার বউয়ের পেটে যখন বাবু আসবে তখন সবাই বুঝে যাবে আমি ওইগুলা করেছি। বলেই কেমন লজ্জা পেয়ে হাসছে মুসা। তারিফ বেজায় রেগে যায়। খেক করে বলল, ওইগুলা কোনগুলা? মুসার হাসি মুখ চুপসে যায়। ভ্রু টান করে বলল, তুই ছেলে তো? প্রমাণ দিতে কি এখন লুঙ্গি খুলে ড্যান্স দিব? ছা, আমি পিওর ছেলে।
কোনো ভেজাল নেই। তারিফ রেগে একা একা বিড়বিড় করে বলল, সেই যত ভেজাল তো আমার মধ্যেই। আমারে কি গালি দিচ্ছিস মামা? না না, বললাম আমার জুতার বাড়ি খাবি। মুসা এমন ভাব করে ফের শুয়ে পড়ল, যেন রাগের কিছু বলেইনি। বলল, ঠিক আছে মামা, বাইরে যাওয়ার সময় ডাক দিস। ফের তারিফ বিড়বিড় করে বলল, মরার সময় ডাকবো তোকে শালা। যে অবস্থা আমার, মরার পরও আমাকে ছাড় দিবি না সে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। রাত 9টায় মুগ্ধ গাজরা, আইসক্রিম ও একটা সাদা গোলাপ নিয়ে ফিরল। সোফিয়া হাসি মুখে দরজা খুলে দেয়। সোফিয়াকে প্রাণবন্ত দেখে নিজেও হাসল। বলল, শরীর ঠিক আছে? পাক্কা 100%। সোফায় সবকিছু রেখে বসল মুগ্ধ। মোজা খুলতে খুলতে দুষ্টমি করে বলল, তাহলে তো রাতে চলবে। সোফিয়া গাজরা হাতে নিয়ে বলল, আজ বাড়াবাড়ি করলে কিন্তু রুম থেকেই বেরিয়ে আসব। মুগ্ধ হাসল, বলল, আমি মুভি দেখার কথা বলেছি। গাজরা হাতে পেঁচিয়ে গোলাপটা কানে গুজল সোফিয়া। মুগ্ধের সামনে হাঁটু ভেঙে বসে বলল, কেমন লাগছে? মুগ্ধ সোফিয়ার চশমা ঠেলে বলল, দারুণ, যার কোন বর্ণনা নেই, বলে গা এলিয়ে দেয় মুগ্ধ। সোফিয়া মুচকি হেসে এগিয়ে আসে, শার্টের বোতাম খুলে দিতে দিতে বলল, ঠান্ডা খাবেন? মুগ্ধ ক্রু হেসে বলল, আগে তুই বল, তুই ঠান্ডা আছিস তো? মানে মানে তোর মেজাজ বিগড়ে নেই তো? না, আমি ঠিক আছি। তাহলে ঠান্ডা খাওয়াই যায়, কি বলিস? সোফিয়া মুচকি হেসে বলল, হ্যাঁ একদম, নিয়ে আসছি, ওয়েট। উঠে চলে যেতেই মুগ্ধ হাতের কোনোই চেপে ধরে কাছে টানল। সোফিয়া এসে পড়ল মুগ্ধ উদাম বুকে। সোফিয়া কিছুটা রাগান্বিত হয়ে বলল, কি সমস্যা আপনার? ঠান্ডা খাবো, সাথে অমৃত মিষ্টি। তো ছাড়ুন, নিয়ে তো আসতে দিন। আমার সামনেই এমন ঠান্ডা বরফিকাটা মিষ্টি ঠোঁটের মায়াবতী থাকতে আর কি লাগে? ওসব গোল্লায় যাক। সোফিয়া হালকা ঘাড় বাঁকা করল, চোখ ছোট করে বলল, আপনি আসলে কি করতে চাচ্ছেন? যা ভাবছিস তাই? এই মুগ্ধ ভাই একদম না। আপনি চুমু খেতে এসে চুমুর 12টা বাজাবেন আমি জানি। না না, সত্যি আজ 12টা বাজাবো। আজ শুধু ঠান্ডাই খাবো। অফিস থেক। কথা বাড়াল না মুগ্ধ, অধর যুগলে আবদ্ধ হল আচমকা। পরপরই সোফিয়াকে সোফায় বসালো, আগলে নিল দু পায়ের বেড়ি বাঁধে। হাত ঠেকালো সোফার পেছনে, স্বাদ নিচ্ছে তার উদাহরণে ঠান্ডা বরফিকাটা ঠোঁটের। সোফিয়া হার মেনে দুহাতে আঁকড়ে ধরল মুগ্ধের গাল। কয়েক মাসের মাঝে সোফিয়া ও মুগ্ধের মধ্যে অনুভূতিগুলো যেন আরও গাঢ় হয়েছে। প্রতিটি মুহূর্ত তারা একে অপরের কথা ভাবে, তাদের মনে হয় তাদের প্রেমের গল্পে নতুন অধ্যায় যোগ হচ্ছে। রাতের নীরবতায় যখন তারা একে অপরের নাম বলে, মনে হয় যেন প্রতিটি শব্দে তাদের ভালোবাসার গভীরতা প্রকাশ পাচ্ছে। একসঙ্গে কাটানো স্মৃতিগুলো, যেমন হাত ধরে হাঁটা বা মিষ্টি কথায় হৃদয়ের গভীরে ঢোকা, সেগুলো যেন হৃদয় আজীবন গেঁথে থাকার মতো। দূরত্বের অনুভূতি কখনো কখনো কষ্ট দেয়, তবে তা ভালোবাসাকে আরও শক্তিশালী করে। জানা কথা, আবার দেখা হলে প্রতিটি মুহূর্তকে তারা আরও বেশি উপভোগ করবে। সন্ধ্যায় আয়েশা ও মাহিন খেলতেছিল। হঠাৎ সোফা থেকে আয়েশা পড়ে গিয়ে কপালে চোট পায়। হালকা কেটে যায়। ভাগ্যিস মাধবীর সতীনের ছেলে শওকত ছিল, না হলে বেচারি সোফিয়া যে কি করত। তবুও সে কয়েকবার মুগ্ধকে ফোনে কল দিয়েছিল। কেটে দিয়েছে কয়েকবার, পরপরই আর ধরেইনি। 7টার সময় আয়েশাকে ঘুম দিয়ে ফের কল দিল মুগ্ধকে। অনেকবার কল দেওয়ার পরেও ধরছে না মুগ্ধ। শেষবার যখন দিল তখন রিসিভ করে মুগ্ধ কেন জানি খেক করে বলল, কি হয়েছে কি? কল কেটে দিলেও কেন বারবার কল দিচ্ছিস? আজ বিয়ের প্রথম মুগ্ধ সোফিয়ার সাথে এমন ব্যবহার করল। সোফিয়া বাক্রুদ্ধ হয়ে যায়। তবুও বলল, রাগ হচ্ছেন কেন মুগ্ধ ভাই? নাচতে বলছিস, নাচব আমি। মুগ্ধ ভাই, আর কখনো অফিস টাইমে ফোন দিবি না সোফিয়া।
তোর মতো বসে বসে খাই না, অফিসে এসে মাথার ঘাম পায়ে ঠেলে রোজগার করে তারপর খাই। বলেই কট করে লাইন কেটে শব্দ করে রাখল ফোনটা। মুগ্ধ মাথার চুল খামচে ধরে রাগ কমার প্রবল চেষ্টা। পাশের কলিগ স্নেহা বলল, অফিসের রাগ অন্য কাউকে কেন দেখাচ্ছেন? মাথা ঠান্ডা করুন মুগ্ধ। বসো, হুদাই আমাকে এত কথা শোনাল। মানুষ মাত্রই ভুল। বসো, হয়তো কোন ব্যাপারে চিন্তিত। পরে ঠিক ডেকে সরি বলবেন। এখন একটু শান্ত থাকুন। বাট সোফিয়া কে? মুগ্ধ তপ্ত শ্বাস ছেড়ে ফোন যথাস্থানে রেখে বলল, আমার স্ত্রী। ও মাই গড, কবে করলেন বিয়ে? 4-5 হবে। মামাতো বোন। হঠাৎ করে হয়ে গেছে। এটা অন্যায় মুগ্ধ। দাওয়াত পাওনা রইল, সময় হোক পেয়ে যাবেন। মলিন হাসল মুগ্ধ। অফিসের কাজে ভুল করাই বশ। সেই সন্ধ্যার আগ পর্যন্ত মুগ্ধকে গালি গালাজ করেই যাচ্ছেন। তাই মেজাজ বিগড়ে আছে। সোফিয়ার সাথে এমন করার কারণ এটাই। হোস্টেলে রাতের খাবারে আজ পটলের দোলমা ও ভর্তা। মুসা মুখ এমন ভঙ্গিতে রেখে খাচ্ছে যেন পচা বাসি খাবার গিলছে। তারিফ চেটেপুটে খেয়ে ঢেকুর তুলে বলল, খাচ্ছিস নাকি গবেষণা করছিস? খাবারের প্লেট থেকে নজর সরিয়ে মুসা বলল, অনেক সুন্দর সবজি, একদিন তুলতে পারলে মন্দ হয় না। তারিফ ভ্রু কুচকে ভাবার জগতে ডুব দিল। মুসা আর খেল না। তার পটলের তরকারি বরাবরই অপছন্দের। পানি ঢেলে দিয়ে রেখে দিল। হাত মুছে নিতেই তারিফ বলল, পটল তুলতে যাবি মানে? মরার খুব শখ জেগেছে তোর? বিয়ে করলি না? না শুনলি বাবা ডাক? তাতেই সঙ্গ দোষে লোহা ভাসে। তারই প্রমাণ তুই মামা। তারিফ খাবারের থালা রেখে গামছায় হাত মুছে নিয়ে বলল, খেয়াকে নিয়ে করি বলতো? কি আর করবি, একটা নৌকা কিনে নে তোরা। তুই মাঝি হবি, খেয়া পয়সা তুলবে। হয়ে গেল খেয়া ঘাটের মাঝি। আমি সিরিয়াস কথা বলছি মুসা। মুসা হাসল, বলল, আন্টি কি জানাবো একবার? আরে টেনশন নিস না মামা। খেয়া তো হালকা পাতলা শর্টকাট মেয়ে। আন্টিকে ধাপ্পা দেওয়া যাবে। যা বলবি ক্লিয়ার বল। আন্টিকে বলবি খেয়া মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে। তাতেই কাজ হবে। পরে জানতে পারলে আমি দেখে নিব। ভাইয়া। মেয়েলি কণ্ঠে ভেসে আসা ভাইয়া ডাক শুনে মুসা বুকের বাম পাশে হাত রাখল। তারিফ হা মেলে তাকিয়ে আছে। মুসা পিছন ফিরে তাকায়। সহসাই এমন ভাব করল যেন বুক মোচড় দিয়ে উঠল। বুক আরও চেপে ধরে বলল, জি বোন। কোথা থেকে ম্যানেজার এসে বলে উঠল, মুসা তোমার বোন এসেছে, খুব কান্না করল, আমার হাত ধরে তাই আসতে দিলাম। সময় 20 মিনিট। বলেই উনি চলে যায়। সহসা রাফিয়া দৌড়ে এসে মুসাকে জড়িয়ে ধরে। মুসা হতবাক, খুশি হবে নাকি রাগ হবে বুঝল না। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাল। তারিফ না দেখার ভান ধরল সহসা। এক হাতে মুখ ঢেকে পিছন ফিরে বলল, খুব জোরে পেয়েছে। বলেই বাথরুমে ঢুকল। মুসা রাফিয়াকে সরিয়ে নেয়। কিছুটা রাগান্বিত হয়ে বলল, এসব কি রাফিয়া? বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে মুসা। আমি কি করব? এত তাড়াতাড়ি বিয়ে? সবই রুহানের জন্য। তোমার সাথে মিট করার সব ছবি তুলে বাবার কাছে পাঠিয়েছে। মুসা ভ্রু কুচকে বলল, ও এসব করল কেন? আমার কাজিনের সাথে প্রেম করতে চায়। বাট আমার কাজিন চায় না। আমি না করে দেই। ও ভাবে আমিই নিষেধ করেছি, তাই আমার কাজিন রাজি না। তপ্ত শ্বাস টানল মুসা। বলল, বাসায় যাও। আমি সোফিয়ার সাথে কথা বলে তোমাকে জানাব। কাল দেখতে আসবে আমায়। আমি সামলে নিব। প্লিজ যাও এখন। আমায় বিয়ে করবে তো মুসা? মুসা ফিসলে হাসল। বলল, টাকা বা চাকরি না থাকলে ভালোবাসা খুব বিশ্রী রাফিয়া। আমার ও তো কিছু চাই না। 3 বেলা খেতে পারলে হবে। তবুও তোমাকেই লাগবে আমার। আমার পরিবার নাই, নিজস্ব ঘরবাড়িও নেই। তুমি কি আমাকে চাও না?
হ্যাঁ অথবা না, 1000 বার চাই। আমি সোফিয়া আপুর বাসার কথা বলেই এসেছি। সোফিয়া আপুও জানে। এখন বাসায় ফিরব। ওকে, চলো এগিয়ে দিচ্ছি। বলেই মুসা শার্ট পরতে গেলে রাফিয়া বলল, তোমার কি মন খারাপ? এমন মনে হওয়ার কারণ? আজকের মুসার মাঝে চঞ্চলতা নেই, কেমন চুপচাপ। আমার তেমন কিছু হয়নি। মিথ্যা বলিও না। মুসা হাসল, বলল, প্রমাণ দিতে হবে? প্রমাণ? হাসল রাফিয়া, বলল, দাও দেখি। মুসা বাথরুমের দিকে তাকালো, বাইরে একবার নজর ফিরিয়ে দেখল। দরজা সামান্য ভিড়িয়ে কাছে এসে রাফিয়াকে বুকে আগলে নিয়ে থুতনি তুলে বলল, বলো তো বাসর রাতে বিড়াল কিভাবে ডাকে? অবাক হয়ে রাফিয়া বলল, আমি কি জানি? মুসা ক্রু হেসে রাফিয়ার ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সাধারণ বিড়াল কিভাবে ডাকে? মিউ মিউ মিউ। প্রাণবন্ত হাসল রাফিয়া। রাফিয়ার আঙুলে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে মুসা বলল, এবার বলো বাসর ঘরের বিড়াল কিভাবে ডাকে? বলেই গায়ের সব শক্তি সঞ্চয় করে রাফিয়ার হাত চেপে ধরল মুসা। রাফিয়া সহসা ব্যথায় গুনিয়ে উঠল, আহা উফো লাগছে। হাত ছেড়ে দিয়ে খিলখিল করে হেসে উঠে মুসা। বিচক্ষণ রাফিয়া সবটা বুঝল। চিবুক ঠেকালো বক্ষপটে। লজ্জায় পা বাড়ালো, দরজা খুলে চলে যায় সে। মুসা মানিব্যাগ ও ফোন নিয়ে ছুটল পিছন পিছন। রাত 9টায় মুগ্ধ ফিরল। দরজায় নক করল কয়েকবার। কারো সাড়া না পেয়ে মুগ্ধ চাবি ঘুরিয়ে দরজা খুলে ভিতরে ঢুকল। দরজা লাগিয়ে দিয়ে পা বাড়িয়ে মাহিনের রুমে উকি দিতেই দেখল মাহিন একা। সোজা পা বাড়িয়ে চলে আসে নিজ রুমে। বাতি জ্বালিয়ে দেখল সোফিয়া ও আয়েশা ঘুমিয়েছে। আলোর রোশনির বেগে সোফিয়ার ঘুম ভাঙল। উঠে বসে মুগ্ধকে দেখল। সোফিয়ার থমথমে মুখ দেখে মুগ্ধ ভাবল, সন্ধ্যার ব্যবহারে মন খারাপ করেছে নিশ্চয়। যাই আগে রাগ কমিয়ে দেই। ব্যাগ রেখেই এগিয়ে আসে মুগ্ধ। মেয়ের দিকে তাকাতেই পিলে চমকে উঠে। মেয়ের কপালে সাদা ব্যান্ডেজ। আতকে উঠে দাঁড়াল, পরপরই মেয়ের দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে ওর? সোফিয়া অপরাধবোধ অনুভব করে বলল, খেলতে খেলতে পড়ে যায়। সামান্য ফেটে গিয়েছে। ডাক্তার বলেছে তেমন কোন সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা কি বড় সোফিয়া? সামান্য বলছিস? না জানি আমার মেয়েটা কত কষ্ট পেয়েছে। মুগ্ধ সহসাই এতটা রেগে যায় যে সোফিয়া অবাক হয়ে গেল। অপলক তাকিয়ে রইল। মুগ্ধ রাগের মাত্রা বাড়িয়ে দেয়, বলল, ফ্যালফ্যাল করে কি দেখছিস? আমার মেয়েটাকে দেখে রাখতে পারিস না? নাকি এতটুকু করতে সমস্যা হয় তোর? হলে বল, আমি মেয়ের জন্য লোক রেখে দিব। আমি রান্না করতেছিলাম মুগ্ধ ভাই, ওরা খেলছিল। আমি কি জানতাম এমন? চুপ থাক, কৈফিয়ত দিতে আসিস না। মেয়েটা তো আমার, তোর না। তুই কি বুঝবি? সহসাই থমকে যায় সোফিয়া। চোখে পানির বাঁধ। বিছানার চাদর খামচে ধরে কান্না আটকিয়ে রাখল। বলল, এসব কি বলছেন মুগ্ধ ভাই? আপনার এমন মনে হয় আমি আয়েশা আর মাহিনকে অবহেলার চোখে দেখি? নিজের কেউ ভাবি না? নাও ভাবতে পারিস। আমি তোকে ভরসা করি সোফিয়া। এটা মোটেও আশা করিনি। মুগ্ধ ভাই, আপনার কি হয়েছে বলুন তো? মুগ্ধ কথা বলল না। আয়েশার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়াল। কথা বলছেন না যে? শার্ট খুলে রাখল, তোয়ালে হাতে নিয়ে বলল, আমার কিছু ভালো লাগছে না, চুপচাপ থাক, আর নয় বের হয়ে যা। আর কান্নার শব্দ যেন না হয় রুমে। কান্না জিনিসটা আমার অপছন্দ। বলেই ওয়াশরুমে যায় মুগ্ধ। সোফিয়া আঁচলে মুখ চেপে ধরল। নিঃশব্দে কেঁদে উঠে সে। পরক্ষণে চোখের পানি মুছে নিয়ে আয়েশার দিকে তাকাল। কপালে আলতো করে চুমু দিয়ে আস্তে আস্তে নেমে আসল। পেট চেপে ধরে বেরিয়ে যায় রুম থেকে। মিনিটের মাথায় মুগ্ধ বের হয়ে আসে। সোফিয়াকে না দেখে রাগ দ্বিগুণ হল। বলল, বেরিয়ে যাওয়ার কোনো মানে হয়? চুপচাপ থাকলেই তো হতো। যাক গে, আমিও আর ডাকতে যাব না।
ফোন নিতে গিয়েই অবাক হল। টেবিলে স্যানিটারির প্যাকেট ও কিছু ঔষধ। মুগ্ধ চোখ বন্ধ করে নিল। নিজের মাথায় নিজেই মেরে বলল, কি করলি মুগ্ধ, অসুস্থ মেয়েটাকে এভাবে কথা শুনালি? বলেই টি শার্ট হাতে নিয়ে বেরিয়ে পড়ল। সোফিয়া সোফায় বসে কাঁদছে। মুগ্ধ এগিয়ে এসে বলল, রুমে যা সোফিয়া, আমি এই যাব আর আসব। বলেই বেরিয়ে যায়। সোফিয়ার মন আরও খারাপ হল। ভাবল হয়তো আয়েশার ঔষধ নিয়ে আসতে এত ব্যস্ততা। রেগে যায় সোফিয়া। মনে মনে ভাবল, এতদিন তাহলে সবটা মিথ্যা ছিল। উনি এতদিন আমার সাথে মিথ্যা অভিনয় করল যাতে আমি ওদের অবহেলা না করি। কিন্তু আমি তো ওদের নিজের সন্তানের মতোই ভালোবাসি। আপনি কি করে পারলেন মুগ্ধ ভাই, কি করে আমার ভালোবাসা নিয়ে অভিনয় করলেন? আইম সিউর আপনি যা করেছেন সবটা আমার মন জয় করতে। মন জয় করে নিতে এত কিছুর কি খুব প্রয়োজন ছিল? ছিল না তো। বললেই পারতেন, আমি সব মেনে নিতাম। বলেই হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছে নিয়ে দাঁড়িয়ে পড়ল। হনহন করে মাহিনের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মাহিনের পাশে শুতেই মাহিন চোখ মেলে বলল, বাবার সঙ্গে রাগ করে এসেছ বুঝি? বাবা এমনি জানো, রাগ উঠলে সব ভুলে যায়, এমনকি মামনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হলেও ডাকতে আসে না। একবার তো মামনিকে মেরেও ছিল। এসব বলতে হয় না। ঘুমাও বাবা। তেমন কিছু হয়নি। প্রায় 20 মিনিট পর মুগ্ধ আসলো, হাতে হরেক রকমের চিপস সহ অনেক কিছু, সাথে আইসক্রিমও। সোজা রুমে এসে দেখল সোফিয়া নেই। মনমরা হয়ে সোফায় রেখে বলল, মেয়েটার রাগ ভাঙাতেই কি এখন আমার খড়কাট পোহাতে হবে? যাবই না দেখি কতদিনে রাগ কমে। টি শার্ট খুলে ছুঁড়ে মারল, আলগোছে আয়েশার পাশে শুয়ে পড়ল। এপাশ ওপাশ হয়েও কিছুতেই স্বস্তি পেল না মুগ্ধ। উঠে পুনরায় বের হয়ে মাহিনের রুমে আসল। দরজায় নক করে ডাকতে লাগল সোফিয়াকে। সোফিয়া চোখ মেলে আছে, কিন্তু সাড়া দিচ্ছে না। মুগ্ধ একের পর এক কথা বলে সোফিয়াকে ডেকেই যাচ্ছে, তবুও সোফিয়া বের হল না। মুগ্ধ হার মেনে নিয়ে রুমে আসে। সোফার সবকিছু মেঝেতে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে বেকনিতে গিয়ে কেদারায় গা এলিয়ে দিল। পরপরই তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে বলল, দুটোর একটার শান্তি দিল না। বউ কি জিনিস সে আমিই জানি। আয়েশার ওমন অবস্থা দেখে কি থেকে যে কি হয়ে গেল, না জানি কত কি বলে ফেলেছি। সোফিয়া ভুলভাল কিছু না করলেই হয়। না জানি কতটা কাঁদছে মেয়েটা। ইসহ খুব খারাপ লাগছে। বুঝলে তো, একটু বকলাম তাতেই এই অবস্থা। গায়ে হাত তুললে না জানি কি করে বসবে। রাত প্রায় 10টার কাছাকাছি, তবুও মুসার দেখা নেই। ম্যানেজারকে কোনরকম বুঝিয়ে 1 ঘন্টা সময় নিয়ে বের হল তারিফ। উদ্দেশ্য তারিফকে খোঁজা। না জানি বাদরামো করতে গিয়ে কোথায় ফেসে গেল। 10 মিনিট হেঁটে এক দোকানের সামনে এসে দাঁড়াল। ফোন বের করে কল দিল সোফিয়াকে। এ নিয়ে কয়েকবার কল দিলেও ধরল না। তারিফ বেজায় বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, নিশ্চিত স্বামী নিয়ে সোহাগে আছে। পরক্ষণেই জিহ্বা কেটে বলল, ছি, কি বলছি এসব, এত তাড়াতাড়ি ওসব কেন? নিশ্চয় ঘুমাচ্ছে। সোফিয়া অন্য পুরুষের পাশে ঘুমাচ্ছে ভাবতেই বুকটা চিনচিন করে উঠল তারিফের। দোকানের দিকে তাকালো, তার বয়সের ছোট একটা ছেলে বসে আছে। তারিফ সতর্ক নয়নে চারপাশে নজর ফিরিয়ে দেখল। ছেলেটির দিকে থমথমে মুখ নিয়ে বলল, একটা বেনসন সিগারেট দাও তো। ছেলেটি তারিফের দিকে তাকাল। তারিফের চোখে মুখে চিন্তার ছাপ। ছেলেটি সিগারেট বের করতে করতে বলল, গার্লফ্রেন্ডের আজ বুঝি বিয়ে? চমকে উঠে তাকালো তারিফ, তার বলতে ইচ্ছে করল, এই ছেলে তোমার বয়স কত? বলার পূর্বেই সিগারেট বাড়িয়ে দিয়ে ফের বলল, মেয়েটাকে বুঝি খুব ভালোবাসতেন? ঢোক গিলল তারিফ। চোখে মুখে অবাকের রেশ। টাকা যথাস্থানে রেখে বলল, লাগবে না সিগারেট। হনহনিয়ে চলে যায় তারিফ। ছেলেটি বেদনার সুরে বলল,
আহারে, প্রেমিকা যার যায় তাই বুঝে কত কষ্ট। তারিফ রেগেমেগে হোস্টেলে ফিরে আসছে। টুংটাং মেসেজে ফোনটা হাতে নিল, ভাবল খেয়ার মেসেজ। কিন্তু মেসেজ দেখে তারিফ বড়সড় হা মেলে দাঁড়িয়ে পড়ল। চোখে থমকানোর আভাস। মুসার নাম্বার থেকে মেসেজ এসেছে, সেখানে বাংলায় লেখা, মামা বর্ষর কট খেয়েছি। বাঁচা। আজ শুক্রবার, মাথার ব্যথায় আয়েশা সকাল সকাল উঠে পড়েছে। সোফিয়া কিছু খাবার খাইয়ে দিয়ে ঔষধ দিল। আয়েশা তা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। পরপর আয়েশা বলল, তোমার কি মন খারাপ? সোফিয়া হাসল, না তো, রাতে ঘুম হয়নি তো শরীর খারাপ লাগছে। আমার খুব ঘুম পাচ্ছে সোফিয়া মা। এখানে ঘুমাবে? পিলি তো একটু বুকে নিয়ে ঘুম দাও না। সোফিয়া মুচকি হেসে বুকে আগলে নিল। আয়েশা কাঁধে মাথা রেখে গলা জড়িয়ে ধরল। সোফিয়া পায়চারি করে বুকে হাত বুলিয়ে ঘুম দেওয়ার চেষ্টা করতে লাগল। একটা গান বলো না সোফিয়া মা। আবদার মতে সোফিয়া গুনগুন করে গান ধরল। আড়াল হতে মুগ্ধ মলিন মুখে সবই পর্যবেক্ষণ করছে। কিছু মুহূর্ত পর বের হবেই তখন মাহিন ছুটে এসে সোফিয়ার পা জড়িয়ে ধরে বলল, আন্টি আমি আজ কোচিং যাব না। বাবাকে বুঝিয়ে বলো না। মাহিনের মাথায় হাত দিয়ে বলল, তাই হয় বাবা। কাল কত কষ্ট করে তোমাকে সব শিখিয়ে পড়িয়ে দিলাম। আমি শিওর তুমি পরীক্ষায় ফার্স্ট হবেই। না গেলে হয় না গো। না গো, যাও যাও ফ্রেশ হয়ে আসো। খাবার দিচ্ছি। মলিন হয়ে মাহিন চলে যায়। পরক্ষণে আয়েশাকে শুতে বায়না করলে শুয়ে দিয়েই রান্নাঘরে আসল। মুগ্ধ গলা খাকারি দিয়ে সোফায় বসে বলল, এক চা হলে মন্দ হয় না। সোফিয়া শুনল, কেথলি থেকে চা ঠেলে নিয়ে এসে মুগ্ধের সামনে রাখল। কথা তো দূরে তাকালো না পর্যন্ত। মুগ্ধ ভ্রুর নাচালো, চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিয়ে তাকিয়ে রইল সোফিয়ার দিকে। মেয়েটি সদ্য গোসল সেরেছে। টুপটাপ ফোঁটা বৃষ্টির মতো পড়ছে চুল থেকে। রাগী মুখটা তার কাছে মনে হচ্ছে রক্তজবার মতো। এলোমেলো পোশাকে বেরিয়ে আসে মাহিন। বলে উঠে, কই দাও কিছু খাইতে দাও। আজকে একটু শুক্রবারের দিন, ভাবলাম আরামসে ঘুমাবো। মরার উপর খাড়া। আজকেই পরীক্ষা নিতে হলো। বলি বাংলাদেশের উন্নতি চালাইয়া হবে। মুগ্ধ কেশে উঠে, বলল, কি সব ভাষায় কথা বলো মাহিন। মাহিন সোফিয়ার দিকে যেতেই মুগ্ধ বলল, এদিকে এসো শার্ট চুল ঠিক করে দেই। তুমি পাবে না। মুগ্ধ ভ্রু কুচকে তাকালো। সোফিয়া খাবারের থালা রেখে মাহিনকে আগে ঠিক করে দিল। খাবার খাওয়ানো শেষে সোফিয়া উঠে দাঁড়াল। এই সময় টুকু মুগ্ধ নিঃশব্দে উপভোগ করল। মাহিন সোফিয়ার আঁচল টেনে মুখ মুছে নিয়ে বলল, একটু শোনো কান এগিয়ে দাও। সোফিয়া হেলে পড়তেই মাহিন সোফিয়ার গালে চুমু দিয়ে বলল, আসি আন্টি। সোফিয়া মিষ্টি হেসে গালে চুমু দিয়ে বলল, সাবধানে থাকবে। মারপিট করবে না। মাহিনকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সোফিয়া ফের রান্নাঘরে ঢুকল। এদিকে মুগ্ধ যে চাতক পাখির মতো তাকিয়ে আছে সেদিকে তার নজর নেই। মুগ্ধ এই সুযোগে ছিল। উঠে দাঁড়াল, বড় বড় পা বাড়িয়ে এসে দাঁড়াল সোফিয়ার পিছনে। কথাবার্তা ছাড়াই পিছন থেকে জড়িয়ে ধরল সোফিয়াকে। থুতনি রাখল সোফিয়ার কাঁধে। সোফিয়া সরানোর চেষ্টা করল। মুগ্ধ বলে উঠল, কাল রাতের জন্য সরি। আমি ওসব রাগের মাথায় বলে ফেলেছি। মানুষ রাগের মাথায় সব সত্যি কথা বলে মুগ্ধ ভাই। মুগ্ধ চুপ হয়ে গেল, কিন্তু সোফিয়াকে ছাড়ল না। শক্ত হাতে জড়িয়ে নিয়ে বলল, এই প্রথম এই শেষ। প্লিজ মাফ করে দে। সোফিয়া কথা বলে না। আপন মনে কাজ করে যাচ্ছে। মুগ্ধ কাঁধে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে বলল, এই ধলা মুরগি, প্লিজ শেষবারের মতো মাফ কর। প্লিজ প্লিজ। এই চার চৌক্কা। ঠিক আছে মাফ করেছি। যান ফ্রেশ হয়ে আসুন। মুগ্ধ হাসি মুখে সরে আসে। বলল, আই লাভ ইউ। ওকে। ভুরু টানটান করল মুগ্ধ, ফের বলল, আইসে আই লাভ ইউ। জি মশাই। ঠিক আছে।
মুগ্ধ হতাশ হয়ে যায়। পরক্ষণে এগিয়ে এসে ফের বলল, সোফিয়া আই লাভ ইউ। সোফিয়া তাকালো না পর্যন্ত। তরকারি কষায় মন দিল, বলল, হয়েছে, যান ফ্রেশ হয়ে আসুন। মুগ্ধের রাগ হল। দুম করে চুলা বন্ধ করে দিল। সোফিয়াকে সামনে নিয়ে বাহু ধরে বলল, আমাকে মাফ করিসনি, আমি জানি। আমি আমার ভুল তো স্বীকার করে নিলাম। আমি দুঃখিত সোফিয়া, আমি সত্যি দুঃখিত। মুগ্ধের চোখে পানি টলমল করছে। সোফিয়ার মন ছলকে উঠল। ভাবল, মানুষটা তাকে সত্যি ভালোবাসে নাকি মন পাওয়ায় এমন করছে। কিন্তু চোখের ভাষা তো তা বলছে না। এতটা অস্থিরতা কিসের উনার? ভালোবাসে তো আমায়। হয়তো বাসে, তা না হলে এমন মরিয়া হয়ে উঠবে কেন আমার মুখে ভালোবাসি কথাটি শুনতে। বেসিনের সব ফেলে দিয়ে সোফিয়াকে সেথায় বসিয়ে দিল মুগ্ধ। সোফিয়া আতকে উঠে বলল, কি করছেন মুগ্ধ ভাই? মুগ্ধ সোফিয়ার দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলল, আমি আর কখনো রাগ দেখাব না, কখনো বকব না তোকে, প্লিজ সরি। সোফিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। মুগ্ধ ফের বলল, সোফিয়া পায়ে পড়ব? তাহলে কি বিশ্বাস করবি? আই লাভ ইউ টু মুগ্ধ ভাই। মুগ্ধের মনের কালো মেঘের ভেলা সরে যায়। ঝিলমিল করে উঠে খুশির রোদের উঞ্চতা। সোফিয়ার গালে হাত দিয়ে বলল, ধলা মুরগি একটা। সোফিয়া হাসল, বলল, সরুন, কাজ আছে। একটা চুমু দে। সকাল সকাল দুষ্টমি করবেন না। আমি জানি তুই অসুস্থ, সেই জন্যই চাচ্ছি। আমি দিতে গেলে অনর্থক হয়ে যাবে, তখন কিন্তু কিছুই মানব না। সোফিয়া ফতাফত মুগ্ধের কপালে ও দু গালে চুমু দিয়ে বলল, হয়েছে? হ্যাঁ, ধার হিসেবে নিলাম। তুই সুস্থ হলে সুদ সমেত ফিরিয়ে দিব। সোফিয়া ফের কিছু বলার পূর্বেই মুগ্ধ বলল, রাতে তারিফ নামের কেউ অনেকবার কল দিয়েছিল, পরপর বন্ধ করে রেখেছি, কথা বলে নে। চিন্তায় আতকে উঠে নেমে আসে সোফিয়া। ভাবল, রাতে ফোন দিয়েছিল, কোনো বিপদ হল না তো? ইয়া আল্লাহ, যে একটা বাদর সাথে থাকে। মাইনকার চিপায় পড়তে কতক্ষণ। রাফিয়াকে বাসা অবধি পৌঁছে দিতে এসে রাফিয়ার বাবার কাছে কট খায় মুসা। কথায় কথায় মুসা বিপদে ফেসে যায়। রাফিয়ার বাবা রাউফুন বসুনিয়া সন্দেহের বসে মুসা আটকে রেখে পরিবার ডাকতে বলে। তার উদ্দেশ্য অপমান করে তাড়িয়ে দেওয়ার। তারিফের মা তানজিলা বেগম বসে আছেন, পাশে মুসা। মুসার পাশে তারিফ। রাফিয়াকে ঘরে আটকে রাখা হয়েছে। তাদের সামনে রাউফুন বসুনিয়া ও তার ভাই রাশেদ বসে আছেন। সিঙ্গেল সোফায় বসে আছেন রাফিয়ার দাদি ফুরেজান নেসা। তার পিছনে দাঁড়িয়ে আছে বাড়ির বাকি সদস্য। তানজিলা বেগম রাগ চটা মানুষ, যদিও মন পরিষ্কার। তিনি সব সময়ই গম্ভীর কণ্ঠে কথা বলে থাকেন। তিনি বড় গলায় বলল, মেয়েকে সম্মানের সঙ্গে দিবেন নাকি অন্য ব্যবস্থা করতে হবে? রাউফুন বসুনিয়া বললেন, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি টুমকি বুঝি না। আমার ছোট ছেলে যখন চেয়েছে, তখন আপনার মেয়েই আমার ছোট ছেলের বউ হবে। কথা কম বলে যান, কাজ শুরু করুন। সবাই চুপচাপ, একে অপরের সঙ্গে নজর বিনিময়ে ব্যস্ত। গলা খাকারি দিয়ে রাউফুন বসুনিয়া বলে উঠলেন, কিন্তু ছেলেকে তো সুবিধার মনে হয় না। বেয়াদব তো বটেই, আবার গাঁজাখোর। শ্বশুর মশাই উহুহু উহুহু। মুসা আঙুল নাড়িয়ে যাচ্ছে কথাটি বলে। চমকি উঠে সবাই। তারিফ বিরক্ত হয়ে যায়। তানজিলা অবাক হয়ে তাকিয়ে আছে। মুসা বলল, এসব বলবেন না, আমি এসবের ধার কাছেও নেই। রাফিয়ার কাজিনরা ফিসফিস করে হাসছে। ফুরেজান রেগে বললেন, লজ্জা শরম কি ধুইয়া খাইছস তোরা? হাসছস কে রে মারা? মুসা ফের বলে উঠল, আমার বোনেরা আড্ডায় খিল খিল করে উচ্চ স্বরে হাসলে দাদি বলতো, বেশরম, খুন্তি পুইরা দাগ দেওনের কাম। এত কিট কিট করস কেন? এখন বুঝি সেই উইটা সেই সময়ের লজ্জার ভ্যাকসিন ছিল, যেটা এখন নেই। পিছন থেকে ফের হাসির শব্দ শোনা যায়।
রাশেদ বসুনিয়া বললেন, এই ছেলে কাল থেকে মাথাটা খাচ্ছে। এ কি এইভাবেই সবসময় কথা বলে? আসলে ও একটু রোমান্টিক ছেলে। সবাই ভ্রু কুঁচকে তাকালে তারিফ ফের বলল, না ওই সেই রোমান্টিক না, মানে ফানি, মানে মজার ছেলে, সবাইকে খুশিতে রাখে সব সময়। তানজিলা বেগম রেগে কিছু বলার আগেই মুসা লজ্জা ভাব নিয়ে বলল, আমার মধ্যে ওই সেই রোমান্টিকতা আছে। মেয়ে আলহামদুলিল্লাহ সুখেই থাকবে। তানজিলা ও তারিফ ভিতরে ভিতরে ফুসফুস করছে। তখন রাউফুন বসুনিয়া বললেন, এই ছেলে তো দেখছি অতি মাত্রার বেয়াদব। শ্বশুরের কথায় মুসা ভাবলেশহীন হয়ে বলে উঠল, অটোতে কোন মেয়ের সামনাসামনি বসলে বাইরারে প্রকৃতি দেখতে দেখতে আমার ঘাড় বাঁকা হয়ে যায়, তবুও সামনের মেয়ের দিকে তাকাই না। রাফিয়ার চাচা বলে উঠল, এ আবার কেমন ভদ্রলোক? সারা পাড়ায় আমার ছেলের মতো কোন ছেলেই পাবেন না, তেমনই ভদ্রলোক। এখন কথায় আসেন, বিয়ে কি দিবেন, নাকি লোক ডেকে মেয়ে তুলে নিয়ে যাব? তানজিলা বেগমের কথায় সবাই অবাক। রাউফুন ভেবে পাচ্ছেন না তিনি এখন কি করবেন। তবুও বললেন, আপনি যে ব্যবহার করছেন, না জানি আমার মেয়েকে চুলোয় ভাজেন। আপনাদের সাথে ধমকের সুর চললেও মেয়ের সাথে মমতার সুর চলবে, আর সেই সুরে আপনার মেয়ে নাচবে। আর কিছু বলবো? তানজিলা বেগমের সাথে কথায় কেউ যে পেরে উঠবে না তা তারা বুঝল। গলা খাকারি দিয়ে রাউফুন বসুনিয়া বলবেন কিছু, তখনই সোফিয়া ও মুগ্ধ এস উপস্থিত, সাথে আয়েশা ও মাহিন। কথার স্পিড বাড়িয়ে রেগেমেগে মুসা বলে উঠল, বাসর হয়ে গেলে আসতি, এখনই আসার কি দরকার ছিল? রাশেদ ভ্রু উঁচিয়ে বলল, এই ছেলে তুমি কি বললে, কি বললে তুমি? গুরুজনেরা বসে আছে দেখছ না? তারিফ পরিস্থিতি সামাল দিতে বলল, আরে বিয়ে হয়ে যাওয়ার কথা বলেছে। আমি মিছে রাগ করছেন? কিন্তু আমি তো অন্য কিছু শুনলাম। আরে না, বিয়েই বলেছে। ইতালি ভাষায় বলেছে, তাই আপনি বুঝতে পারেননি। সহসা সোফিয়াদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। তানজিলা মুসাকে চোখ গরম করে চুপচাপ থাকতে বলল। তারিফ কনুই দিয়ে গুতা দিয়ে ফিসফিস করে বলল, চুপ থাকতে পারিস না বলদ, এত কথা বলছিস কেন? মুসাও ফিসফিস করে বলল, কথা না বলতে পারলে আমার জিহ্বা চুলকায়, দাঁত শিরশির করে। তারিফ রাগান্বিত হয়ে বলল, শালা কষ্টে পানব নাকি? হ্যাঁ সেটাই কর, এনে নিজের মুখে লাগা। শালা এত জ্ঞান দিস না, ভালো লাগছে, কথা বলতে দে, ফ্রেশ লাগবে। সোফিয়া ও মুগ্ধ আসার পর সবটা ম্যানেজ করে নেয়। সোফিয়া ও মুগ্ধের উপর ভরসা রেখেই সম্মতি দিয়েছেন রাউফুন বসুনিয়া। মনে মনে ঠিকই কপাল চাপড়াই, ভাবে নিজের ভুলে আজ এত বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে। সব মিলিয়ে একটা বড় সর সময় পেরিয়ে যায়। বিয়ের বাজার, আবার বিয়ের পোশাক, বাবুর্চি থেকে শুরু করে কাজী উপস্থিত করা সবই মুগ্ধ ও তারিফ করেছে। তারিফের মনে বিষণ্ণতা, বিয়ের বয়সে অন্যের বিয়ের ব্যবস্থা করছে। বেলা এখন ৩টা, মাত্রই বিয়ের কার্যক্রম শেষ হয়ে যায়। যে যার মতো করে সবাই ব্যস্ত হয়ে পড়ল। তারিফ একটি রুমে বিশ্রাম নিচ্ছে। তানজিলা বেগম পরিবারের লোকদের সাথে হাসিখুশিভাবে মিশে গেছেন, যা দেখে সবাই খুশি। তারিফের ফোন বেজে ওঠে। খেয়ার নাম্বার দেখে মেজাজ বিগড়ে যায়। কানে ধরতেই খেয়া কি বলল শোনা গেল না। তারিফ কেন জানি মুহূর্তে খুবই রেগে যায়। রাগান্বিত হয়ে বলল, বিয়ে বিয়ে, এই শোন, তোকে আমি ভালোবাসি না, আর কখনো পারবও না। এতদিন যা ছিল সব ফেক, দয়া করে আর ফোন দিস না। কেটে দিয়ে বন্ধ করে রাখল ফোন। সব তছনছ করতে ইচ্ছে করছে তারিফের। অন্যের বাসায় এসব মোটেও ঠিক নয় ভেবে চেপে গেল। রাফিয়া নিজ ঘর গুছাতে ব্যস্ত, তার কাজিনরা ঘরের 12টা বাজিয়ে রেখেছে। এদিকে মুসা ভাবলেশহীন নিরস প্রাণীর মতো দাঁড়িয়ে আছে। রাফিয়া কাজ করতে করতে বলল, চেঞ্জ করে নাও, খাবার একটু পর চলে আসবে। ভুরু টানটান করে তাকালো মুসা। পরক্ষণে গলা পরিষ্কার করে বলল, বাসর দিনের কি হবে?
নাকি রাতের জন্য তুলে রাখবে? বিচক্ষণ রাফিয়া পরপরই বুঝল, আঙুল উঁচিয়ে বলল, একদম দুষ্টুমি করতে আসবে না। যা হবার পরে। পরে বলতে? ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মুসা। রাফিয়া রাগান্বিত হয়ে বলল, সব সময় দুষ্টুমি ভালো লাগে না। মুসা তপ্ত শ্বাস ফেলল। ফুলে সাজানো বিছানায় বসে বলল, বয়স বেশি করে বিয়া করাটা ভালো ছিল। আর যাই হোক কচি বউ পেতাম, যে আমার কথায় উঠত আর শুশু মানে বসত। রাফিয়া রেগে এসে পাঞ্জাবির কলার ধরবে বইকি মুসা ক্রু হেসে হেলে পড়ে। তাল সামলিয়ে না নিতে পেরে রাফিয়া মুসার উপর পড়ে যায়। হাতের টানে ছিঁড়ে আসে সাজানো ফুল। মুসা দুষ্ট হেসে বলল, কি এসব কি? হ্যাঁ, লজ্জায় ফেলবে আমায় নাকি? রাফিয়া বোকা বনে গেল। উঠে আসতেই মুসা রাফিয়াকে বিছানায় শুয়ে দিল। নিজে একটু হেলে পড়ে বলল, আমার হালাল বউ, একটু গাল ছুঁয়ে দেখি। রাফিয়া খিলখিল করে হেসে ওঠে। তখনই খাবার নিয়ে ঢুকল ফুরেজান ও হাতে জগ মগ নিয়ে তনয়া। নাক ছিপকে বলল, কি দিন এলো রে, দিনের বেলায় এসব কেউ করে রে রাফিয়া? মুসা সরে আসতেই রাফিয়া তড়িৎ গতিতে উঠে নিজেকে ঠিক করে দাঁত কেলিয়ে হাসল। রাফিয়ার আরেক কাজিন বোন তনয়া হেসে বলল, রাতের বন্ধ ঘরের থেকে দিনের আলোয় ভালো হয়, কেননা বাতি জ্বালানো লাগে না। মুসা এক গাল হেসে বলল, যাক, মনের মতো একখান শালি পেয়েছি। ফুরেজান মুখ কচলে খাবারের থালা রাখল। তনয়া পানির জগ ও মগ রেখে দাদির পিছন পিছন যেতেই মুসা ফের বলল, ওই শালি অর্ধেক ঘরওয়ালি। ফুরেজান পিছন ফিরে তাকায় তনয়া, বলল, জি ভাইয়া বলুন। বাসরের বিছানাটা ঠিক করে দিও তো আরেকবার, মেইন যুদ্ধ এখনো বাকি। বলেই ফুরেজানের দিকে তাকাল। তিনি পুনরায় মুখ বাঁকিয়ে চলে যায়। ঠিক আছে বলে চলে যায় তনয়া। মুসা হাসি মুখে রাফিয়ার দিকে তাকাল। রাফিয়া রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। মুসা মনে মনে বলল, এখন থেকে নতুন আতঙ্ক শুরু। কিছু না বললেও আর না করলেও পা ধরে সরি বলতে হবে। যাক, কমন ডায়লগ দিয়ে শুরু করি, আমি আবার কি করলাম? রাফিয়া রাগে গজগজ করে কাজ করতে শুরু করল। মুসা মাথা চুলকে বলল, আচ্ছা সরি। বিকালে আয়েশাকে ঘুম দিতে গিয়ে কাহিল প্রায় সোফিয়া। মেয়ে কিছুতেই ঘুমাবে না, কিন্তু তার ঘুম প্রয়োজন, না হলে মাথা ব্যথা করবে। মা মেয়ে খুনসুটি করেই যাচ্ছে। প্রায় 4টা বাজে, মুগ্ধ ফ্রেশ হয়ে সোফায় বসে এসব কাণ্ড দেখছে। তার মন উসখুস করছে। অস্থিরতা মনস্তাপ জুড়িয়ে তপ্ত শ্বাস টানল। ভাবল, সোফিয়ার কি রাগ কমেছে আমার প্রতি? নাকি রেগেই আছে, আগের মতো কাছে আসে না, কথাও বলে না। আমি নিশ্চিত সোফিয়া রেগে আছে, আমাকে ক্ষমা করতে পারিনি। ও মা, একটা গল্প বলো না। তোমাকে ঘুমাতে বলেছি তো। ঘুম তো আসছে না সোফিয়া মা। আমি কিন্তু এবার খুব রেগে যাব। তাহলে তো হতোই, তুমি আবাল রাখবে। গল্প বলো, না হলে বাইরে যেতে দাও, খেলব। মুগ্ধ মুচকি হেসে উঠে দাঁড়াল। প্যান্টের পকেটে হাত গুজিয়ে ভাবল, মনটা আর মানছে না। মেয়েটা ঘুমাচ্ছে না কেন? সোফিয়ার সাথে কথা না বলে আর থাকা যাচ্ছে না। কি আশ্চর্য, নতুন বরদের মতো করছি কেন? ছেলে মেয়ে বুঝতে পারলে কি ভাববে? দূর, কি যে ভাবছি, এতটুকু বয়সে বুঝবেটা বাকি। আর ভাবার তো দূরে। গলা খাকারি দিয়ে এগিয়ে এসে বলল, মা আয়েশা, ঘুমানোর দরকার নেই। যাও, তোমার তনয়া, রাইফা আন্টি আছে না, ওদের সাথে খেলো গিয়ে। বলা শেষ না হতেই আয়েশা নেমে দৌড়ে চলে যায়। সোফিয়া আস্তে আস্তে বলে পিছন পিছন ছুটতেই মুগ্ধ বলল, তুই আবার কই যাচ্ছিস? সোফিয়া পা থামিয়ে পিছন ফিরে বলল, আমিও খেলতে যাচ্ছি। মুগ্ধ দুষ্ট হেসে বলল, আমার সাথে খেললে আমি কিছু মনে করব না। সোফিয়া চশমা ঠেলে নাককুচকে জিজ্ঞেস করল, কিসের খেলা? হাত ইশারায় মুগ্ধ বলল, এদিকে আয়। সোফিয়া এগিয়ে আসে। তৎক্ষণাৎ কোমর জড়িয়ে টেনে নিয়ে বলল,
ম্যাডাম কি এখনো রেগে আছেন? সোফিয়া ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, ছাড়ুন, কি করছেন মুগ্ধ ভাই? বাসা ভর্তি মেহমান, কেউ এসে পড়বে। আসুক, দেখুক, লজ্জা পেয়ে আর দ্বিগুণ দিয়ে চলে যাক। আর আমি তখন আমার লজ্জায় লাল হওয়া রক্তজবাকে অপলক চেয়ে চেয়ে দেখব। আহ, কি তৃপ্তির, তৃপ্তির, চোখের তৃপ্তি! বলেই চোখ মারল মুগ্ধ, হেলে সোফিয়ার গলায় এগিয়ে আসতেই সোফিয়া বলে উঠল, একদম না। মাথা গরম করবেন না। সরুন, সরুন বলছি। অপলক তাকিয়ে আছে মুগ্ধ। সোফিয়া ভ্রু নাচিয়ে বলল, কি? আই লাভ ইউ সোফিয়া। কতবার বলতে হবে? যতবারে মন ভরবে না। সরুন তো। আমাকে মাফ করতে পারছিস না তাই না? আসলে আমারই ভুল তোর কাছে মাফ চাওয়া। সরাসরি তোর পায়ে। মুগ্ধের মুখ চেপে ধরে সোফিয়া বলল, ভালোবাসি, ভালোবাসি, হাজারবার ভালোবাসি মুগ্ধ ভাই। মুগ্ধ এমন প্রেমময় মুহূর্তে বলল, আমি নিশ্চিত পরবর্তী সন্তান নির্ঘাত আমাকে মুগ্ধ মামা বলে ডাকবে। যে হারে তুই মুগ্ধ ভাই বলে ডাকিস। বাজে কথা বলবেন না। বলে সরে আসে সোফিয়া, ডেসিনের সামনে এসে দাঁড়ালে ফের মুগ্ধ এসে জড়িয়ে ধরল। সোফিয়া কিঞ্চিত রেগে বলল, আপনাকে দেখলে মনে হয় না বয়স বেড়েছে, আবার এও মনে হয় না দুই বাচ্চার বাপ। মুগ্ধ কাঁধে চুমু দিয়ে কিছু বলবে, তখনই সোফিয়ার ফোন বেজে ওঠে। সোফিয়া ফোন হাতে নিয়ে দেখল খেয়ার বাবার নাম্বার থেকে কল। সন্ধ্যা 7টা, সবাই এসে উপস্থিত খেয়ার বাসায়। সাথে অবশ্য রাউফুন বসুনিয়াও এসেছেন। রাফিয়াকে রেখে চলে এসেছে মুসাও। সোফিয়া ও মুগ্ধ বসে আছে খেয়ার মা ছাবিহা বেগমের পাশে। খেয়ার বাবা খাইরুল বাসার থমথমে মুখ করে বসে আছেন, পাশে বড় ছেলে, তার পাশে তার বউ প্রীতি। তারিফ চিবুক নামিয়ে বসে আছে সিঙ্গেল সোফায়। খেয়ার বাবার ফোন থেকে প্রীতি ফোন করে জানায় খেয়া সুইসাইড করেছে। এও বলেছে মারা গেছে। এমন কথায় সবাই হন্তদন্ত হয়ে ছুটে আসলেও এসে দেখে অন্য কাহিনী। মুসা খেয়ার রুমে এসে ভ্রু কুঁচকে হাতে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। খেয়া চিবুক নামিয়ে বসে আছে মনমরা হয়ে। পরক্ষণেই মুসা বলল, মানুষ সুইসাইড করতে গিয়েও কট খায়, তোকে দেখে জানলাম। কি একটা অবস্থা, সুইসাইড করতে গিয়ে কট খেলি। ছে, মরতে গিয়ে ধরা পড়লি, সাথে খেলি উদম কেলানি। মান সম্মান ধুলোয় মিশে দিলি। তুই এমন পরিস্থিতিতে ও মজা নিবি? দেখ, একদম বাজে কথা বলবি না। মাথা ঠিক নেই আমার। থাকবে কি করে, সুইসাইড করতে গিয়ে কট খেলি যে। আচ্ছা, লজ্জায় মুখ দেখাতে তোর লজ্জা করবে না? মুসার বাচ্চা, মেজাজ কিন্তু খারাপ আছে, আর বিগড়ে দিস না। তুই আমাকে ধমক দিচ্ছিস? এত সাহস তোর? দূর হ সামন থেকে। খেয়া হকচকিয়ে গেল, বলল, এটা আমার রুম, গেলে তুই দূর হ সামন থেকে। মুসা চারপাশে নজর ফিরিয়ে দেখল, বলল, রুমের যা অবস্থা, ইঁদুরদের জন্য ভালো বাসস্থান হবে। খেয়া কটমট চোখে তাকালো। মুসা দাঁত কেলিয়ে হেসে বলল, চিন্তা করিস না, বিয়ে হবে, মানে হবেই। বলে চলে যায় মুসা। গিয়ে বসল তানজিলা বেগমের পাশে। তিনি ফিসফিস করে বলল, কেমন দেখতে? মুসা চোখ টিপে ফিসফিস করে বলল, চলবে আন্টি। রাজি হয়ে যাও। তানজিলা বেগম গলা খাকারি দিলেন। খাইরুল বাসারের দিকে তাকিয়ে বললেন, এভাবে চুপ থেকে কি হবে, কিছু তো বলুন। এভাবে ডেকে এনে বসিয়ে রাখার কি মানে? খাইরুল বাসার ছেলের দিকে তাকায়, পরে বউয়ের থেকে নজর সরিয়ে বললেন, মেয়ে তো আপনার ছেলে ছাড়া কাউকে বিয়ে করবে না। ওদের দুজনের মধ্যে হয়তো কিছু হয়েছে, না হলে কেন সুইসাইড করতে কেন যাবে আপনার ছেলের নামে ওসব লিখে? দেখুন মশাই, মেয়েকে যদি আমার ছেলের হাতে তুলে দেন তো নিয়ে যাই। না হলে বলুন চলে যাচ্ছি। রাজি না হলে তো মেয়ে আবার সুইসাইড করতে যাবে। তাই রাজি না হয়ে উপায় আছে। তাছাড়া মেয়ের ভালোই আমার ভালো। কি বলো ছাবিহা? একটাই মেয়ে আমার আপা, ভালোবেসে রাখবেন। ভুলগুলো ক্ষমা করে দিয়ে শিখিয়ে পড়িয়ে নিবেন। দেখবেন ও সব সামলে নিবে।
ও নিয়ে ভাবতে হবে না। ডাকুন দেখি আপনাদের মেয়েকে। প্রীতি ডাকতে চলে যেতেই খেয়ার ভাই বলে উঠল, বাবা ছেলে বেকার, বাবা বিদেশ থাকে। এমন যেন না হয় বোনকে রেখে বিদেশ গেল। পরে আবার খেয়া এসে বাসায় থাকতে লাগল। বিষয়টা কেমন দেখায় না? রংপুরের মানুষকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া কানাডার গ্রিন কার্ড পাওয়া সমান বড় ভাই। চিন্তা করবেন না। খেয়ার ভাইয়ের কথায় ছাবিহা চিবুক নামাল। খাইরুল বাসার মুচকি হাসল। তানজিলা কথার মানে বুঝতে পারল, বলল, ছেলে জাহান্নামে গেলেও আমার ছেলের বউ আমার বাড়িতেই থাকবে। খেয়া এসে সালাম দিতেই তানজিলা বেগম তাকালেন। মুসা ভিতরে ভিতরে দোয়া পড়তে লাগল। তারিফের ভাবসাব বোঝা যাচ্ছে না। খাইরুল বাসার বললেন, আমার মেয়ে। খেয়া, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মিষ্টি দেখতে। তাহলে আর দেরি না করে কাজ শুরু করে দিন। দুই বউকে আজই বাসায় তুলব। খাইরুল বাসার চিন্তিত হয়ে বললেন, দুই বউ মানে? আমার ছোট ছেলে মুসার বউ। রাউফুন বসুনিয়া সালাম দিয়ে বললেন, আজ বিকালে উনার ছোট ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ হয়। বাবা, আমি একটু তারিফের সাথে একান্ত কথা বলতে চাই বাবা। তারপর না হয় ডিসিশন নিও তোমরা। খেয়ার কথা শুনে সবাই মুখ চাওয়াচাওয়ি করল। খাইরুল বাসার বললেন, ঠিক আছে, যা ভালো মনে করিস। খেয়া তারিফকে এক পলক দেখে নিজ রুমে যায়। তারিফও এই সুযোগ খুঁজছিল। তাই উঠে দাঁড়াতেই মুসা এসে পাশে টেনে নিয়ে গেল। এই সুযোগে প্রীতি ফের খেয়ার রুমে গেল। মুসা তারিফকে ফিসফিস করে বলল, কি করতে চাচ্ছিস বলতো মামা? আমার থেকে দূরে থাক। অযথা জ্ঞান দিতে আসবি না। অপমান করছিস। তারিফ অসহায় চোখে তাকালো মুসার দিকে, মুসার চোখে হতাশা। তারিফ বলল, আসছি। বাসর রেখে, শুধু তাই নয় নতুন বউ রেখে চলে এসেছে। শালা বিয়ে যদি বানচাল করছিস তোর আজীবন বিয়ে হবে না। চিরকুমার থাকবি। তারিফ শুনল কিনা বোঝা গেল না। তারিফ দরজার পর্দা সরাতেই চমকে উঠে, দেখতে পায় তার ভাবি খেয়ার হাত দুমড়ে মুচড়ে ধরে আছে পিছন থেকে, আর বলছে, এবার যদি বিয়ে না করছ, পরিবার সহ জ্বালিয়ে মারব, আর তা যদি না পারছি আমার নাম প্রীতি সরকার নয়। বলেই হাত ছেড়ে দেয়। তারিফ পর্দা থেকে হাত সরাল। সে যা বোঝার বুঝে গেল। কিন্তু হঠাৎই মনটা খেয়ার জন্য ছটপট করছে কেন? কেন তার খারাপ লাগছে? প্রীতি বেরিয়ে আসে। তারিফ এক পলক দেখে ভিতরে ঢুকল। খেয়া তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিয়ে বলল, বসো। তারিফ কথা বলল না। ফোলা লাল চোখ মেলে তাকালো খেয়া। সহসাই তারিফের বুক চিনচিন করে উঠল। মনে হলো বুকে আগলে নেই। ভনিতা ছাড়াই খেয়া বলল, তুই যদি বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয় আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকিস তাহলে ওটা ভুল। আমি এমন করুণা চাই না তারিফ। তারিফ চমকে উঠে, সে তো এই ভয়েই বিয়ে করতে রাজি হয়। এও বলতে এসেছিল যে বিয়ের পর ও খেয়াকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। তাহলে এখন কিছু বলতে পারছে না কেন? গলায় কথা আটকে গেল কেন? মায়া কাজ করছে কেন ওর প্রতি? ভালোবেসে ফেলেছি কি? তাহলে আগে বুঝিনি কেন, আজ এমন মনে হচ্ছে কেন? আমি সোফিয়া ও মুসাকে বলে দিব, এতে তোর কোন দোষ নেই। তোর সাথে যেন ওরা যোগাযোগ রাখে। আসতে পারিস। যেখানে ভালোবাসা নেই সেখানে বিয়ে করে সংসার করাটা বোকামি। হুশ ফিরে তারিফের। কোন কথা না বলেই বেরিয়ে যায়। খেয়া চোখ বন্ধ করে কেঁদে ওঠে। পরপরই ধীর পায়ে বেরিয়ে আসে বাইরে। উদ্দেশ্য আর একবার দেখবে তারিফকে। তারিফ বের হয়ে আসতেই তানজিলা বেগম বলল, কি রে বেটা এগোবো? মুসা প্রস্তুতি নিয়ে আছে, শুধু একবার না বল, দেখ আমি কি লঙ্কাকাণ্ড বাধাই। তারিফ মনে মনে না করতে চেয়েও পারল না। বারবার খেয়ার মুখখানা ভেসে উঠল মানসপটে। মায়া হল মনে। সে হয়তো খেয়াকে ভালোবাসে, সোফিয়ার কথা ভাবতে গিয়ে হয়তো কখনো খেয়াল করিনি। তানজিলা সহ সবাই দুজনকে তাড়া দিতে লাগল। খেয়া না করবেই তখন তারিফ বলে উঠল, ভালোবেসেছি যখন তখন বিয়ে তো করতেই হবে।
অন্য কারো বউ হোক সেটা আমার মন মানবে না। আমার ঘরের বউ হবে আমার খেয়া। একটি মিনি মাইক্রোর সামনে তারিফ ও খেয়া, পিছন সিটে মুসা ও রাফিয়া। রাত 12টার কাছাকাছি ড্রাইভার আপনমনে ড্রাইভিং করছে। বাজছে রোমান্টিক মিউজিক। খেয়া দ্বিধাবোধ করে জানালার কাছে মাথা ঠেকাল। তারিফের ইচ্ছে করলেও কেন জানি প্রকাশ করতে পারল না। এদিকে রাফিয়া সেই বিকাল হতে রেগে আছে। মুসা এর কারণ এখনো খুঁজে পায়নি। পরিবেশটা কেমন বিদঘুটে লাগল মুসার কাছে। মাথা চুলকে কিছুক্ষণ ভাবল। রাফিয়ার দিকে তাকালে দেখে বাইরে সে তাকিয়ে আছে। তারপর বলল, কি গান বাজাচ্ছেন চাচা? ধুম্মা চলে গানটা বাজান, আর সেটা না থাকলে লে হালুয়া গানটা বাজান। ড্রাইভার দাঁত কেলিয়ে হেসে বলল, এটা আছে, বাজাচ্ছি এখনে। খেয়া কিছু বলার জন্য মাথা তুলতেই তারিফ হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুপ থাকতে বলল। এই সুযোগে তারিফ খেয়াকে বুকে আগলে নিল। ভিতরে ভিতরে স্বস্তির ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল। খেয়া তো বেজায় খুশি। মুসা ফের বলল, কতটা চিন্তিত ছিলাম যে বিয়ের রাতে মাইক্রোতে বউ মরা কান্না শুরু করলে কি বলে সান্ত্বনা দিব। কিন্তু এখন তো দেখছি বাকি জীবন আমাকেই কান্নায় ভাসানোর জন্য প্রস্তুত। রাফিয়া রাগ করে জানালা বন্ধ করতেই মুসা বলল, বন্ধ করছো কেন? রাগান্বিত গলায় রাফিয়া ফের বলল, ঠান্ডা লাগছে। কি রে মামা, ঠান্ডাকাল আসলো নাকি? হ্যাঁ, শীতকাল আসছে আর কদিন পর। বলা শেষেই তারিফ দাঁতে জিহ্বা কেটে বিড়বিড় করে বলল, মেয়ে এবার ক্যাসেট চালু হলো বলে। ফুলকপি, টমেটো, আলু, শিম, ধনিয়া পাতা, মাছ দিয়ে এক পাতিল তরকারি রান্নার দিন আসিতেছে রে মামা। জীবন এবার সবজিময় হয়ে যাবে। আন্টি তো আছেই, এবার দুদিক থেকে দুই বউ। লও ঠেলা সামলাও। খেয়া ফিক করে হাসলেও রাফিয়া বিরক্ত চোখে তাকল। মুসা কান ধরে ফিসফিস করে সরি বললেও রাফিয়ার মন গলল না। মুসা হাত বাড়িয়ে বুকে নিতেই রাফিয়া সরে যায়। করুণ গলায় বলল, শালা আফসোস থেকেই যাবে শ্বশুরবাড়িতে, বাসরটা রেখে আসলাম। আই এম সিউর ওই বাসর আমাকে অভিশাপ দিচ্ছে। পরক্ষণেই বিড়বিড় করে বলল, আজকের বাসরটাও মাটি। রাফিয়ার কানে পড়ল কথাটা। ঠোঁট টিপে হাসি আটকিয়ে রাখল। মুসা আর চোখে তা দেখে মুচকি হাসল। তারিফ কান চেপে ধরে বলল, দোহাই লাগে বাসা না আসা পর্যন্ত মুখ বন্ধ রাখো। রাফিয়া কোনো উপায়ে মুখটা ওর বন্ধ রাখার ব্যবস্থা করো বোন। রাফিয়া মুসার দিকে রাগরাগ চোখে তাকিয়ে শাসন করতে লাগল। সেগুড়ে বালি। মুসা রহস্য হাসি দিয়ে ফিসফিস করে বলল, লিপ কিসে আসো, আমি আর কথা বলবো না। হাঁ মেলে তাকায় রাফিয়া। মুসা ফের বলল, বাসায় পৌঁছাতে এখনো 1 ঘন্টার মতো আছে। এতক্ষণ যদি তুমি চুপ থাকবে নাকি গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করব? রাগান্বিত হয়ে কথাটি বলল রাফিয়া। মুসা এবার একটু দমে যাওয়ার মতো ফেস করে বলল, চিন টাপাক ডুমডুম। রাফিয়া চোখ ছোট করে তাকাল। মুসা রিকোয়েস্ট সুরে ফিসফিসিয়ে বলল, প্লিজ একবার। রাফিয়া হেলে ইশারায় কাছে ডাকল। মুসাও হেলে খুশি মনে এগিয়ে আসে। সহসাই রাফিয়া তার দুটো কান টেনে ধরল। মুসা ফিসফিসিয়ে ছাড়তে বলায় রাফিয়া ধমক দিয়ে বলল, চুপ। বেশি পকপক করছ। আজ যতই রাত হোক আমি তোমার মনের আশা পূর্ণ করব। বাকি রাস্তা চুপচাপ যেতে হবে। কিন্তু কথা না বলতে পারলে আমার জিহ্বা চুলকায়, দাঁত। ড্রাইভার গাড়ি। না না, আমি চুপচাপ হয়ে থাকব। ওকে ডান। রাফিয়া কান ছেড়ে দেয়। মুসা কিঞ্চিত মন খারাপ করে সিটে গা এলিয়ে দিল। রাফিয়া হাসল। পরক্ষণে মুসার বুকে নিজেকে রেখে জড়িয়ে ধরল। মুসাও হাসল, 2 হাতে আগলে নিল ব্যক্তিগত নারীকে। কিছুক্ষণ আগেই বাসায় ফিরে আসে মুগ্ধরা। সোফিয়া মামার বাসায় থাকতে চেয়েও পারেনি মুগ্ধের জোড়াজুড়িতে। ঘুমন্ত আয়েশাকে ভালোভাবে শুয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায় সোফিয়া। মুগ্ধ মাহিনকে হালকা ফ্রেশ করিয়ে কিছু খাওয়ায়। তারপর ঘুমাতে বলে চলে যায় রুমে। মাত্রই শাওয়ার শেষে বের হয় সোফিয়া, চুলে পেছানো এখনো তোয়ালে। মুগ্ধ দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে আসে।
সোফিয়া মুচকি হাসল, পরক্ষণে বাইরের উদ্দেশ্যে পা বাড়িয়ে দিতেই মুগ্ধ কাছে নিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে? খাবেন না? ফ্রিজে আছে, গরম করলেই হবে। লাগবে না, তাছাড়া তুই তো আছিস। সোফিয়া মিছে রাগ দেখিয়ে বলল, আমি অসুস্থ মুগ্ধ ভাই। ভ্রু কুঁচকে মুগ্ধ বলল, আজব, সব সময় এত এত বেশি ভাবিস কেন ধলা মুরগি? সরুন তো, ঢ্যামনা মোরগ। আপনি বেশি বললে তার দোষ নেই। আচমকা চুল থেকে তোয়ালে খুলে দেয় মুগ্ধ। পিছন থেকে জড়িয়ে নিয়ে নাক ডুবালো চুলে, বলল, রক্তজবার মতো গন্ধ তোর চুলে। এত এনার্জি আসে কই থেকে আপনার? কেন তোর লাগবে? সরবেন নাকি গুতাগুতি শুরু করব? এই 1 মিনিট। কিসের? এই ওয়েট। উফো কি? ওয়েট, ইট ইস মাই টার্ন নাও। ওকে, বাট ওয়েট। বলেই পাজকলা করে তুলে নিল, পরপরই বলল, কি মুটি রে তুই, হাঁটিস কেমনে? তোর হাঁটু এত ওজন সামলায় কি করে? বাজে বকা বন্ধ। এই ওয়েট। ফের শুয়ে দিয়ে বলল, এতটুকুইতে হাঁপায় গেলাম। যা পানি নিয়ে আয়। ভ্যাবাছেকা খেয়ে সোফিয়া নামতেই যাবে মুগ্ধ হাত ধরে বলল, কই যাচ্ছিস? অর্ডার করলাম আর পানি হেঁটে হেঁটে আসলো। আপনার কি তাই মনে হয়? মাথা চুলকে মুগ্ধ বলল, বয়স তো কম হল না। কি করব বল? কখন কি বলি মনেই থাকে না। ঢ্যামনা লোক। বলেই উঠে চলে যায় সোফিয়া। মুগ্ধ বিশ্বজয়ের হাসি হেসে ওয়াশরুমে গিয়ে ঢুকল। সোফিয়াও হাসল মন থেকে। যাক, এমন একটা জীবন তো আমি চেয়েছিলাম। সুখে দুঃখে ভালোবাসায় কেটে যাবে বাকি জীবন। সোফিয়া আজকাল বেশি অসুস্থ হয়ে পড়ে। খাওয়া দাওয়ায় মন নেই, কাজে অনীহা, ঘুম পর্যাপ্ততা নেই। অফিসের নতুন কাজে ব্যস্ত মুগ্ধও। নতুন বছর, তার উপর মাসের শুরু। তাই সোফিয়াকে 1,500 টাকা দিয়ে দেয়, ডাক্তারের চেম্বারে পর্যন্ত সিরিয়াল দিয়ে দেয় মুগ্ধ। সন্ধ্যা হয়ে আসছে, মুগ্ধ হন্তদন্ত হয়ে বাসার সিঁড়ি বেয়ে 4 তলায় উঠছে। সোফিয়ার কিছু না হোক, গিয়ে যেন ভালো কিছু শুনতে পায় এসবই ভেবে ভেবে উপরে উঠে কলিং বেল বাজালো। কিছু সময় পর মাহিন দরজ খুলে দেয়। মাহিন মিষ্টি একটা হাসি দিয়ে সোফায় গিয়ে বসল। মুগ্ধ দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে এসে দেখল, মাহিনের সামনের টেবিলে হরেক রকমের নাস্তা। ভুরু টানটান করে বলল, তোমার আন্টি কোথায়? ঘরেই আছে। বলেই আইসক্রিম খাওয়ায় মন দিল মাহিন। মুগ্ধ রুমের দিকে গিয়ে ভিড়ানো দরজা খুলে দেয়। সোফিয়া ও আয়েশা দরজার দিকে তাকাল। মা মেয়েকে খাইয়ে দিচ্ছে, মেয়ে দিচ্ছে মাকে। আয়েশা চামচ সরিয়ে দাঁত কেলিয়ে হাসল। পরক্ষণে আইসক্রিমের বক্স নিয়ে দৌড়ে চলে যায়। মুগ্ধ সেদিকেই এক পলক দেখে সোফিয়ার দিকে তাকাল। সোফিয়া হাসল। মুগ্ধ এগিয়ে এসে সোফিয়ার ঠোঁটের কোনায় লেগে থাকা আইসক্রিম মুছে নিয়ে বলল, ডাক্তার কি বলেছে? বর্ষর ঢোক গিলল সোফিয়া, বলল, ডাক্তারের কাছে তো যায়নি। মুগ্ধ কাঁধের ব্যাগ রেখে চারপাশে নজর ফিরিয়ে দেখল। বিছানায় দুটো নতুন শাড়ি, আবার ম্যাচিং করে একটা পাঞ্জাবিও, হিজাব। সোফায় আইসক্রিম সহ নানান রকমের চিপস ও পানীয় খাবার। মুগ্ধ যা বোঝার বুঝল। সেফিয়ার দিকে তাকাতেই সোফিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, আমি সুস্থ মুগ্ধ ভাই। খুব হাসি পেল মুগ্ধের, ভিতরে ভিতরে হেসে। মুখ মলিন করে বলল, মার্কেটে যাবি, আমাকে বললেই পারতি। ডাক্তারের কাছেই যাচ্ছিলাম মুগ্ধ ভাই। মার্কেট দেখে নেমে পড়লাম। তারপর কি হলো কিছু মনে নেই। দম ফাটানো হাসি কোনরকম দমিয়ে রেখে মুগ্ধ তোয়ালে নিয়ে বাথরুমে গেল। সোফিয়া ঠোঁট কিছুক্ষণ থাকার পর হালকা মিষ্টি কালারের শাড়ি গায়ে মেলে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। মুগ্ধ ওয়াশরুমে এসে কিছুক্ষণ হেসে নিল। পরে মুখে রাগের রেখা টেনে বেরিয়ে আসতেই সোফিয়া বলল, কেমন লাগছে মুগ্ধ ভাই? ভালো। নিরসহীন গলায় উত্তর দিল মুগ্ধ। সোফিয়ার মন খারাপ হয়ে যায়। মুগ্ধকে সামন থেকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করেছেন? করার কথা কি নয়। সরি মুগ্ধ ভাই।
প্লিজ সরি। হয়েছ সর। যা করার তো করেই ফেলেছিস, এখন সরি বলে কি হবে? মুগ্ধ সরে যেতে চাইলে সোফিয়া কান্না গলায় বলল, ও মুগ্ধ ভাই সরি। আচ্ছা, এর জন্য আপনি যা বলবেন আমি রাজি। তাও মন খারাপ করে থাকিয়েন না প্লিজ। ঠিক আছে, মনে থাকে যেন, আমি যা বলবো তাই যেন হয়। ঠিক আছে। এক গাল হাসল সোফিয়া। মুগ্ধ দুষ্ট হেসে বলল, সর, এখন রান্না তো করিসনি। রান্না করে নেই, তারপর মজা বুঝাচ্ছি। সোফিয়া বুকে মাথা রেখে বলল, আসার সময় রাতের খাবার নিয়েই এসেছি, কষ্ট করতে হবে না। বাবা, কি নিয়ে এসেছিস? মাথা তুলে উৎফুল্লতা নিয়ে বলল, নুডলস, ফুচকা, বার্গার, পিৎজা আর আপনার জন্য বিরিয়ানি। হাসবে নাকি ধন্যবাদ দিবে মুগ্ধ বুঝে উঠে পারছে না। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে আছে। সোফিয়া চোখ ছোট করে বলল, মুগ্ধ ভাই। মুগ্ধ এবার হেসেই উঠল শব্দ করে। সোফিয়াকে বাহুতে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, যাক, বউ একটা ভালো কাজই করেছে। আমার জন্য বিরিয়ানি এনেছে। তা ধলা মুরগি এসব খাওয়ার পর আবার বলিয়েন না আমার পেট গেল। উফো বাবা, কি ব্যথা! জন্মেও এসব আর খাব না। ও মুগ্ধ ভাই, পেটে কি যেন ঢুকেছে। আমি নিশ্চিত খাবারে কিছু ভেজাল ছিল। সোফিয়ার মিমিক্রি করে কথাগুলো বলল মুগ্ধ। সোফিয়া নাক মুখ ফুলিয়ে তাকিয়ে আছে। মুগ্ধ ভ্রু নাচিয়ে বলল, কি? ঢ্যামনা মুর্গ। বলেই ঝটকা দিয়ে মুগ্ধকে সরিয়ে নেয়। হনহন করে চলে যায় আয়েশার কাছে। মুগ্ধ হাসল, পা বাড়িয়ে দিয়ে বলতে লাগল, আরে ধলা মুরগি শোন, সমস্যা নেই, আমি ঔষধ এনে দিব। আরে চার চৌক্কা শোন না রে। ও ধলা বউ, এত রাগ শরীরের জন্য ভালো না লক্ষ্মীটি। তানজিলা বেগমের সামনে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে মুসা। তানজিলার পাশে কাদো কাদো হয়ে দাঁড়িয়ে আছে রাফিয়া। এই নয় যে মুসা রাফিয়াকে মেরেছে, শুধু একটু বকেছে এই। মুসার এখনো কোনো গতিপথ হয়নি। সে টুকটাক কোচিং ও প্রাইভেট পড়িয়ে সংসারের একটু খরচ করে আর রাফিয়ার জন্য রাখে। তানজিলা বেগম মুসার কান মলিয়ে দিয়ে যা বকার বকে নিলেন। পরে ধীর পায়ে এগিয়ে যায় খেয়ার দিকে। সে আপাতত রান্নাঘরে ব্যস্ত। তানজিলা বেগম চলে যেতেই মুসা ফিসফিসিয়ে শান্ত গলায় বলল, আজ একবার ঘরে আসো, তোমাকে প্রমিস করছি। এক সপ্তাহ তোমাকে হাঁটতে দিব না। রাফিয়া তড়িৎ গতিতে বলে উঠল, মা, আজ আমি আপনার ঘরে থাকব। সহসাই মুসা পেটের সাইড চেপে ধরে আহ করে উঠল। ও মাগো বলে বসে পড়ল সোফায়। তানজিলা বেগম পিছন ফিরে আতঙ্কিত গলায় বলল, কি হলো মুসা? রাফিয়া ও হকচকিয়ে গেল। সব ভুলে এগিয়ে এসে মুসার বাহু ধরে বলল, কি হলো তোমার? হঠাৎ এমন করছো? দেখলে না, ভাজা জিনিস খেলাম, মনে হয় ইফেক্ট করেছে। ইফেক্ট? আহো মাগো! তানজিলা ও খেয়া এবার এগিয়ে আসে। তানজিলা বেগম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হলো বাবা? ডাক্তার ডাকবো নাকি? না আন্টি, বলছিলাম কি রুমে যাব, পারলে ঠান্ডা লেবুর শরবত দিলে ভালো হয়। রাফিয়া, মা ওকে নিয়ে রুমে যাও। আর খেয়া, মা শরবত তৈরি করে নিয়ে যাও তো। আমি আপাতত রান্না দেখছি। রাফিয়া শাশুড়ির কথা মতো মুসাকে ঘরে নিয়ে আসে। তবে মনে তার খচখচানি আছে। আদৌ মুসার পেট ব্যথা নাকি আমাকে ঘরে আনার ধান্দা? ঘরে আসতেই মুসা টানটান হয়ে দাঁড়িয়ে পড়ল। আড়মোড়া ভেঙে বলল, কেমন দিলাম? রাফিয়া দৌড়ে পালাবে, ঠিক তখনই মুসা হাত ধরে বিছানায় ফেলে দেয়। তারপরপরই দরজা লাগিয়ে দিয়ে এসে রাফিয়াকে নিয়ে শুয়ে বলল, মিশনটা কি এখন থেকে শুরু করব আদরের বউ? রাফিয়া ফুপিয়ে কেঁদে ওঠে। মুসা ভরকে যায়। গালে হাত রেখে বলল, এই যা। আবার? আচ্ছা, মেরেছি কি তোমাকে? না মারতে চেয়েছি? রাফিয়া মাথা নাড়িয়ে না বললে মুসা ফের বলল, তাহলে কাঁদছ কেন? রাফিয়া হাতের ইশারায় বুঝালো ওয়াশরুম যাবে, সেজন্য কাঁদতে হবে। ওকে যাও, তবে তাড়াতাড়ি এসো।
আজ মাঠে জমজমাট ম্যাচ শুরু হবে। রাফিয়াকে ছাড়তেই সে উঠে দাঁড়াল, ধীর পায়ে বাথরুমের দিকে পা বাড়িয়ে দেয়। এক পলক মুসাকে দেখে তড়িঘড়ি করে দরজা খুলে দে দৌড়। মুসা হতবাক হয়ে বসে পড়ল, রাগে ফুঁসে ওঠে বলল, আমার সাথে টক্কর? ঠিক আছে, 1 সপ্তাহ ক্যান্সেল, 14 দিন যেন তুই হাঁটার পরিস্থিতিতে না থাকিস সেই ব্যবস্থা করব। 1 কদম ফেলবি আর আমার সাথে টক্কর নেওয়ার মজা বুঝবি। খেয়া শরবত নিয়ে ভিতরে এসে বলল, শরবত খাবো না। তো কি করব? মাথায় ঢাল। কার মাথায়? আম্মার? না না, আম্মার কেন? আমার মাথায়। বলা শেষ না হতেই খেয়া মুসার মাথায় গ্লাস ভর্তি শরবত ঢেলে দিল। মুসা আহাম্মক বনে গেল। জিহ্বা নাড়িয়ে ঠোঁটের মধ্যে থাকা শরবত খেয়ে বলল, সবই ঠিক আছে, লবণ সামান্য বেশি। খেয়া ফিক করে হাসল, আড়াল থেকে হাসল রাফিয়া। হাসাহাসি করতে করতে তারা দুজন রান্নাঘরে আসে। বাকি কাজ করতে লাগলো হাত চালিয়ে। সহসাই তানজিলা বেগম খেয়ার হাত ধরে কাজ থামিয়ে দেয়। সামনে নিয়ে রাগী চোখে তাকিয়ে বলল, ছেলেটা আমার বিদেশ যেতে না যেতেই শুরু করে দিয়েছ। তা কি করেছ বলো তো? যে ছেলে এক কলেই ফোন রিসিভ করে, আজ করলই না তো করলই না, বরং ফোন বন্ধ করে রেখেছে। কি বলেছে খেয়া? আপনি যা ভাবছেন তেমন কিছু হয়নি আম্মা। না হলেই ভালো, তুমি যা ভাববে তাও কখনো হবে আশা করিও না। ছেলের কাছে মাফ চেয়ে নিও যদি কোনো ভুল করে থেকো। আর তাড়াতাড়ি যেন আমার ছেলে আমার সাথে কথা বলে। বলেই তানজিলা বেগম চলে গেলেন। খেয়ার চোখে টইটম্বুর পানি। রাফিয়া কাঁধে হাত রাখতেই খেয়া চোখ বন্ধ করে নিল। গাল বেয়ে গড়িয়ে পড়ল চোখের জমা পানি। বিয়ের পর বছরারের মাথায় তারিফ বিদেশ চলে যায় বাবার কাছে। এ নিয়ে খেয়া বিরোধিতা করেও কোন লাভ হয়নি। তারিফও যেতে চায়নি, কিন্তু মায়ের ভয় প্রকাশ করতে পারেনি। তাই বাধ্য হয় খেয়াকে রেখে যেতে। খেয়াও বুকে কষ্ট চেপে রেখে হাসি মুখে বিদায় দেয় তারিফকে। গোসল সেরে মুসা রান্নাঘরের দিকে আসে। এক গাল হেসে বলল, ভাবি বউটাকে দেওয়া যাবে না, মানে একটা ম্যাচ বাকি ছিল। খেয়া রাফিয়ার দিকে তাকাল। রাফিয়া লজ্জায় শেষ। খেয়া মলিন মুখে বলল, যাও রাফিয়া, আমি বাকি কাজ করতে পারব। না আপু, ওর কথায় কান দিবে না। মশা তো এমনই ভনভন করছে। অশিক্ষিত মহিলা। মাছি ভনভন করে আর মশা গুনগুন করে। রাফিয়ার রাগ হল, কিন্তু কথা বলল না খেয়ার মন খারাপ দেখে। মুসা মাথার চুল ঝেড়ে গান ধরল, ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না, ছটপটাই রাইতে। এরই মধ্যে খেয়া কাজের হাত থামিয়ে দেয়। চোখে জমে ফের পানি। এর ফাঁকে রাফিয়া ইশারায় বাকরলেও মুসা পরোয়া করল না। মুসা ফের গান ধরল, বরিশালের লঞ্চেও। হাতে থাকা পিতলের মগ খেয়া ছুঁড়ে মারে। চোখের পানি মুছে নিয়ে দৌড়ে চলে যায় নিজের ঘরে। মুসা হতবাক, অসহায় হয়ে রাফিয়াকে বলল, কি হলো এটা? রাফিয়া রাগ করে বলল, কি হলো এটা? ইশারায় না করছি বুঝো না? একটু আগেই মা বকে গেল, পরপরই তুমি এসে শুরু করলে। আন্টি বকল কেন? ভাইয়ার সাথে কি জানি হয়েছে আপুর। কিসের শব্দ হলো রাফিয়া? খেয়া কোথায়? তানজিলার কথায় মুসা বলল, দেখোই বেচারি সবসময় মন মরা হয়ে থাকে, আর সেই তাকেই বকা দিলে। ওদের মাঝে কিছু হলে তো ওরাই ঠিক করে আন্টি, তুমি ওদের মধ্যে আসতে গেলে কেন? রাগের মাথায় না হয় একটু বকাই দিয়েছি, তাই বলে ঘরে দৌড় লাগিয়ে কাঁদবে? কি মুশকিল দেখো তো। বলেই তিনি খেয়ার রুমের দিকে পা বাড়িয়ে দেয়। রাফিয়াকে এদিকটা দেখতে বলে মুসাও পিছন পিছন ছুটল। তারা দুজন দরজায় নক করল। সাড়া না পেয়ে একে ডাকতে লাগলে মুসা ও তানজিলা। খট করে দরজা খুলে দেয় খেয়া। হাত বাড়িয়ে দেয়, হাতে প্রেগন্যান্সি কিট। মুসা ভুরু কুচকে সেটি হাতে নিল। খেয়া চিবুক নামিয়েই বলল, আপনার ছেলেকে বিদেশ যাওয়ার আগে এই কথা কেন বলিনি? সেই জন্য রেগে আছে আমার উপর।
তবে বিষয়টা আমি আজ সকালেই জানতে পারি। এই ছাড়া আর কোন কারণ নেই। বলেই ফের দরজা লাগিয়ে দিল খেয়া। হা মেলে তাকিয়ে আছে তানজিলা বেগম। মুসার দিকে তাকিয়ে বলল, কি হলো, আর কি বলল? মুসা কিটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল, এক গাল হেসে বলল, তোমার তারিফ বাবা হতে যাচ্ছে। বলেই চেঁচিয়ে উঠে মুসা, ইয়াহু চাচ্চু হতে যাচ্ছি আমি। মিষ্টি নিয়ে আসছি। বলেই চলে যায় মুসা। তানজিলা বেগম খুশিতে হাত নাচাচ্ছে, তিনি এবার এদিক তো ওদিক ছুটছে। পরপরই খেয়ার দরজায় এসে বলল, মা তুমি বেরিয়ে আসো তো, প্রাণভরে একটু আদর করে দেই। এসো, বকা দিয়েছি না সেটাও পুষিয়ে দেই। এসো এসো তো। খেয়া দরজা খুলে চিবুক নামিয়ে নেয়। লজ্জায় সে অক্কা পাওয়ার অবস্থা। তানজিলা বেগম হাত ধরে কাছে টেনে নিলেন। বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মা কি কখনো বকা দেয়নি বলো? আমিও তো আরেক মা, বকা না হয় দিয়ে ফেলেছি, তাই বলে কাঁদবে? খেয়া ফের কেঁদে উঠে। তানজিলা বেগম মাথা তুলে কপালে অনবরত চুমু দিয়ে বলল, কেঁদো না বৌমা, কেঁদো না। কোথা থেকে রাফিয়া দৌড়ে এসে খেয়ার হাত জড়িয়ে ধরে বলল, আপু তোমার পেটে নাকি বাবু? খেয়া মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। রাফিয়া ফের বলল, আমাকেও একটা এনে দিবে বাবু। খুশির মেজাজটা তুরঙ্গে উঠে তানজিলা বেগমের। খেয়াকে ছেড়ে দিয়ে রাফিয়ার মাথায় গাঁটটি দিয়ে বলল, ও তোমাকে কোথা থেকে দিবে বাবু? লাজ শরম নেই, আহাম্মক মেয়ে কোথাকার। তানজিলা বেগম চলে গেলেন। খেয়া ফিক করে হেসে বলল, মুসাকে বলিও এনে দিবে। বলেই সেও ঘরে ঢুকল। রাফিয়া পা বাড়িয়ে বিড়বিড় করে বলল, খুশির খেলায় না হয় বলে ফেলছি, তাই বলে আমি আহাম্মক? ইসহ আহাম্মকই তো, এসব কথা কেউ বলে? ছি। সোফিয়া আয়েশাকে ঘুম দিতে ব্যস্ত। এদিকে মুগ্ধ ব্যস্ত সোফিয়ার জন্য। মাহিন ঘুমে আচ্ছন্ন, তাই ফিসফিস করে আয়েশাকে ঘুম দেওয়ার চেষ্টা করছে। আয়েশার বায়না সে গান শুনবে, কিন্তু সেটা আস্তে গাওয়া যাবে না। সোফিয়া একটু রাগ দেখালেও আয়েশা মানছে না। সোফিয়া বুঝতে পারল বেশি আদরের ফল তাকে ভোগাতে হচ্ছে না, এভাবে আর চললে হবে না। মুগ্ধকে বলে শাসনের অধিকারটা নিতে হবে। পরক্ষণে সোফিয়া দরজার সামনে মুগ্ধকে দেখে ভ্রু নাচিয়ে জানতে চাইল কি সমস্যা। মুগ্ধ সময় দেখিয়ে বুঝালো, আর কতক্ষণ? সোফিয়া চশমা ঠিক করে হাত ইশারায় বুঝালো, যান, আমি আসছি 5 মিনিট পর। মুগ্ধ মলিন মুখে চলে যায়। সোফিয়ার খুব হাসি পেল। পরক্ষণে আয়েশার দিকে তাকাতেই দেখল আয়েশা তাকিয়ে আছে। হতাশ হয়ে যায় সোফিয়া, তুমি ঘুমাবে না? বাবা এতেছিল। সোফিয়া লজ্জা পেল, তবুও বলল, হ্যাঁ তোমার বাবা একটু অসুস্থ, মাথা টিপে নিবে। কিন্তু তুমি তো ঘুমাচ্ছই না, আগে বলবে না? ঠিক আতে ঘুমাচ্ছি, বলেই চোখ বন্ধ করে নেয় আয়েশা। এদিকে মুগ্ধ ফোন টিপাতেও মন দিতে পারছে না। বড়ই উচাটন মন তার। কখন সোফিয়া আসবে? তার এমন আচরণে না জানি সোফিয়া বলে উঠে, বুড়ো হচ্ছেন তা কি তরুণ হচ্ছেন দিনকে দিন। আনমনে ভেবে হাসল মুগ্ধ। তার কি দোষ, মনটা বউ পাগল হয়েছে, আমি তো আর না। বলেই ঘড়ি দেখল মুগ্ধ, 10টা প্রায়। রাগে ফুঁসে উঠল অমনি। বড় বড় পা বাড়িয়ে ফের আসল। দরজায় মৃদু শব্দ করলেও সেফিয়ার সাড়া পেল না। পা টিপে টিপে এগিয়ে আসে, দেখল আয়েশার সাথে সোফিয়া ও ঘুমিয়ে পড়েছে। কপালে হাত দিয়ে চাপড়ালো, বলল, আমি উনার জন্য ওয়েট করছি, আর উনি ঘুমের রাজ্যে। ফাজিল মাইয়া, দিচ্ছি ঘুম। বলেই আলগোছে আয়েশার হাত সরিয়ে নিয়ে সোফিয়াকে কোলে তুলে নিল, বলল, বাপরে, দিন দিন এই মেয়ে যে মুটি হচ্ছে না জানি, পড়ে কোলে তুলতে লোক রাখতে হয়। দরজা পা দিয়ে ভিড়িয়ে দিয়ে চলে যায় মুগ্ধ। নিয়ে যায় তার অর্ধাঙ্গিনীকে ঘুমের 12টা বাজাতে। চলবে।